ফাতেমা আপনি দেখেন আপনার মেবি এই জায়গাটাতে প্রবলেম হয়। আমি ড্যা ফোল্ডার নিয়েছি যে SPWD0 মধ্যে, এখন ড্যা 5 এর মধ্যে একটা CSS ফোল্ডার নিব। এই যে রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার, এখানে ফোল্ডার নেম আসবে, আমি লিখে জাস্ট এন্টার দিব, এই যে ফোল্ডারটা চলে আসছে। এই CSS ফোল্ডারের ভিতরে আমি কি নিব, একটা নিউ ফাইল নিব যেটার নাম হচ্ছে style.css। এই যে এখন এটাকে এক্সপ্যান্ড করলে CSSটা আসবে, আবার ইয়া করলে চলে যাবে। এই যে এখন বোঝা যাচ্ছে এটা CSS ফোল্ডারের ভিতরে। এখন HTML নিব যে dev5 ফোল্ডারের ভিতরে। সো dev5 এ ক্লিক করব, নিউ ফাইল নিব, এটা হচ্ছে HTML আমার index.html। এই যে এবার আরেকটা ফোল্ডার নিব, ইমেজ ফোল্ডার, আমাদের ইমেজও লাগবে হয়তোবা, ইমেজ ফোল্ডারের ভিতর আমরা ইমেজগুলো রাখবো। আমি কিছু ইমেজ নিয়ে আসি, এই ইমেজগুলো নিই আপাতত। এই যে দেখেন এখন আমার এখানে CSS ফোল্ডারের ভিতর CSS। কনফিউশন লাগলে আপনি যেখানে ফোল্ডার করছেন ওখানে চলে আসবেন, আসার পরে দেখবেন সবগুলো ঠিকঠাকভাবে দিছেন কিনা, যখন কাজ করবে না, ভুল করবেন, লিঙ্ক করাইতে পারবেন না CSSটা। এই যে CSS ফোল্ডারের ভিতর CSS, ইমেজ ফোল্ডারও ক্রিয়েট করছি, দেন ইমেজ, এখানের ভিতর ইমেজগুলো দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ইন্ডেক্স, এটা কাজ হলো, এটা ওপেন করে রাখি আপাতত, আমি পরবর্তীতে রিলোড করতে পারি। ভিউতে গিয়ে আমি দুইটা লেআউট নিয়ে নিই, পাশাপাশি যেন কাজ করতে পারি। HTML এখানে হচ্ছে যে প্রজেক্ট। এখন আমি বলতে চাচ্ছি যে ইয়া করতে হবে, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আইকনটা সার্কেলের ভিতর হচ্ছে না, তখন আমরা একটা সার্কেল বানাবো। স্পেন নিলাম, স্পেনের ভিতর কিছু লিখবো না আপাতত, জাস্ট স্পেন ট্যাগ নিলাম। সো স্পেন ট্যাগের জন্য আমি স্পেন ট্যাগটাকে লিখলাম, লিখতেছি SPAN। এটার জন্য এটার আমরা ডিসপ্লে ব্লক করব, কারণ এটা ব্লক এলিমেন্ট না। এটার একটা উইথ ইউজ করব, উইথ ধরেন যে 100 পিক্সেল, হাইটও সেম করব, হাইট ধরেন যে 100 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড একটা কালার ইউজ করি, তাহলে তো আমরা বুঝতে পারবো না কি আসছে। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন গ্রে ইউজ করলাম, করার পর আমি একটু করে দেখি কি আসছে। আসলে কিছুই আসে নাই, কেন আসে নাই বলেন তো ফাতেমা, বলেন তো কেন আসে নাই? কি স্যার বুঝি নাই। এইগুলা লেখার স্যার লিংক করা হয় নাই। এগুলা লেখার পরও আসে নাই কেন আমার ও এখানে? আচ্ছা আচ্ছা, লিংক আপ করা হয় না সেজন্য মেবি। মেবি কেন, এটাই তো প্রবলেম। লিংক করি নাই আমি CSS ফোল্ডারের ভিতর, লিংক করতেছি দেখেন আমার CSS ফোল্ডারের ভিতর style.css টা আছে। তাহলে প্রথমে CSS ফোল্ডার, তারপর কি style.css ফাইলের নাম। এবার আমি দেখি, এই যে আসছে না, আসছে। এটাকে আমি সার্কেল করব। সার্কেল করার জন্য আমরা কি জানি, বর্ডার রেডিয়াস ধরেন যে 50 পিক্সেল দিলাম। সার্কেল হয়েছে, হ্যাঁ এটাকে একটু কমাই দিই, আচ্ছা থাক, বড়ই থাক। এবার আইকন নিয়ে আসি। আমরা আইকন নিয়ে আসার জন্য আমরা ফন্টোসাম 5 ইউজ করি। তো ফন্টোসাম দিয়ে সার্চ করি, ওটা W3 স্কুল থেকে নিচ্ছি আপাতত। ফন্টোসাম 5 এর আমরা এখান থেকে সিডিএন লিগ নিব। এটা না কিন্তু, এটা হচ্ছে ইউর কোড বোঝাচ্ছে যে এই কোডটাকে, হ্যাঁ। সো আমরা এই স্ক্রিপ্টটাকে নিব, এক্সাম্পল স্ক্রিপ্টটাকে নিব। নেওয়ার পর আমি হেড সেকশনে দিয়ে দিব। এরপর কাজ হচ্ছে ধরেন এই ক্লক আইকনটা নিয়ে আসতেছি, ক্লক আইকনটা নিয়ে আসতেছি, এটা স্পেন ট্যাগের ভেতর দিব। কি কাহিনী হচ্ছে দেখে একটু। ক্লক
আচ্ছা বাইরে চলে গেছে। আচ্ছা স্পেন আই টেক্সট অ্যালাইন সেন্টার, যেহেতু এটা টেক্সট হিসেবে ফন্ট কালার, সরি শুধু কালারে না, কালার ধরেন রেড। দেখি কত কি চেঞ্জ হচ্ছে। এখান থেকে তো যাচ্ছে না, আমরা প্যাডিং ইউজ করি। তো এটা না হলে অন্য মেথডে করতে হবে, এরকম না হইলে আসছে, তাই না? ওকে, টেক্সট লাইন কাজ করবে না, তাহলে আমরা এখানে প্যাডিং ইউজ করে করি। প্যাডিং লেফট ইউজ করি, প্যাডিং আলাদা আলাদাভাবে করি। তাহলে প্যাডিং লেফট ধরেন যে 40 পিক্সেল, আর টপ থেকে ধরেন যে 40 পিক্সেল, টপ আর বটমে 40 পিক্সেল। এই যে সেন্টার আসছে, এইটার সাইজ বাড়াই দিই, ফন্ট সাইজ 40 পিক্সেল। দিলে হচ্ছে না, দিতে হবে যে 25 আনুমানিক। আমি একটা মেজারমেন্ট করতেছি, এখনো আসে নাই, 30 করে দিই। এই যে আসছে HTML কালার কোডটি, এই কালারটা ভালো দেখাচ্ছে না। ক্লিয়ার? বুঝতে পারছেন কে কোয়েশ্চেন করছিল এটা? বুঝতে পারছি আমি। পারতো সবাই বুঝতে পারছেন কিভাবে আনবেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ধরেন আমি এখানে আরো কয়েকটা দিই, দেখি একটা সবগুলো পাশাপাশি চলে আসছে না। আচ্ছা ধরেন এখানে ফ্লোট লেফট লিখিত, হ্যাঁ একটা নিচে একটা আসছে, পাশাপাশি নিয়ে যেতে পারি কিনা। আসছে আসছে আমি একটু স্পেস রাখতে চাচ্ছি, প্যাডিং ধরেন 20 পিক্সেল বা 10 পিক্সেল দিলাম। মানে আপনি যখন কাজ করতে যাবেন একটার পাশে আর একটা আনতে চাইবেন, তখন বলবেন যে কেন এই প্যাডিং ইউজ করবো না, প্যাডিং তো এক্সপান্ড হচ্ছে মার্জিন। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। মনে করেন আমরা এতদিন এখানে কিন্তু আমি নতুন কিছু লিখি নাই, তাই না? সব আমরা যা শিখছি তা লিখছি, কিন্তু একটু থিঙ্ক করে আমাদেরকে কি করতে হবে, এই কোডগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি যেটা চাচ্ছি ওইটা কিভাবে আনা যায় ওইটা একটু থিঙ্কিং করে আমাদেরকে আমাদের কোডগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, সিএসএস প্রপার্টিগুলো লিখতে হবে। তারপর আরেকটা কি জানো, আচ্ছা ইনপুট বক্সের মধ্যে আমরা কিভাবে করব, সার্চ নিয়ে আসবো। স্যার এই তিনটা একটু মিডলে নিয়ে দেখেন তো, যে তিনটা করছেন সেটা তিনটা মিডলে নিয়ে যাইতে হবে, যে কোনো জায়গায় সেট আপ করতে গেলে আপনি যখন ডিপ নেবেন, হ্যাঁ যখন আমরা এরকম একটা ওয়েবসাইট তৈরি করি সবগুলা ডিভাইড করার জন্য প্রত্যেকটা অংশকে আমরা ডিপ নিই। তো আপনি ধরেন এটাতে কাজ যখন করবেন এটাতে ডিপ নেবেন, ডিপ যখন নেবেন তখন আপনি তো এই স্পেন কোডগুলো ওই ডিপের ভিতরে রাখবেন, বুঝেন নাই? হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ, আর এমনিতে এটা ডিরেক্টলি সেন্টার করা যাবে না ওইরকম। আপনি যেভাবে বলতেছেন ডিরেক্টলি সেন্টার করতে গেলে এটাকে কোনো একটা কিছুর ভিতরে রাখতে হবে,
এটা ডিপের মধ্যে নিয়ে তো যেমন নাকি? ধরেন আমি একটা ডিপের মধ্যে নিলাম, হ্যাঁ, সো এই ডিপটাকে আমি সেন্টার করব, এই ডিপটাকে সেন্টার করবো, স্পেনগুলোকে না। সো এই ডিপের একটা ক্লাস নিলাম, এটা আমি এখন বলতে চাচ্ছিলাম না, নতুন যারা ওরা কনফিউজড হয়ে যাবে ডিপ আসলে কি। ধরেন একটা ক্লাস নিলাম যে এক্স ওয়াই, ক্লাস নেম আমরা যে কোনো কিছু রাখতে পারি, এটা উপরে লিখবো কারণ হচ্ছে এক্স ওয়াই এর ভিতরে হচ্ছে স্প্যানটেক, যেহেতু ক্লাস হচ্ছে তখন ডট, তখন আমি এই ডিপের একটা কি দিব, সরি উইথ ইউজ করব, তাই না? এই ডিপের একটা উইথ ইউজ করব, উইথ ইউজ করেন ধরেন যে আপনি 200 পিক্সেল, সরি 200%, কথার কথা, সরি 200% কেমনে হয়, 200% দিলে তো 50%, হ্যাঁ। তো হাইট ইউজ করেন যে 100 পিক্সেল, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড আপনাদের স্যারের একটু সমস্যা হচ্ছে বোঝা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার দিলেন ধরেন গ্রেট না না ব্ল্যাক কালার, হ্যাঁ। দেখি আমাদের ডিপটা কেমন আসে। সো এই যে আসছে না, আসছে 100 পিক্সেল হ্যাঁ স্যার। হচ্ছে, রাখতে দিই 500 150 দিই, এই যে আসছে না। সো এই ডিপটাকে আমি হ্যাঁ স্যার। সেন্টার করব, যখনই আমরা কোনো ডিপকে সেন্টার করতে চাই তখন ওই যে শিখলাম না মার্জিন 0 পিক্সেল, মার্জিন অটো। 0 পিক্সেল অটো, দেন হচ্ছে এটা কি হয়ে যাবে, সেন্টার হয়ে যাবে। এখন ডিপটাকে আরো একটু ছোট করে না, এত বড় ডিপ লাগতেছে না, তখন 30 পিক্সেল দিই, 30% দিই, তাহলে 30% এই কি হচ্ছে না, 30% নেবে না, স্যার ভিতরের ইয়াগুলা কি বড় সাইজ 40%। বড় করা যাবে না? কোনগুলা? মানে ভিতরে যে ইয়াগুলা আছে আইকন গুলা, এগুলা মানে যে সার্কেল গুলা, মানে সার্কেল সাদা যে সার্কেলটা হোয়াইট, সেটা, এগুলোর সাইজ কি বড় করা যাবে? হ্যাঁ সেটা তো আমি উইথ আর হাইট দিয়ে 100 রাখছি যে ও আচ্ছা এখানে। আচ্ছা আচ্ছা, এখানে এটা তো তো নিচে, এটা তো প্রথমে আমরা একটা কি নিলাম, ব্লক নিলাম, এখন ব্লকটা আপনি যত বড় নেন এরপরেই না তো এটাকে সার্কেল করছি বর্ডার রেডিয়াস ইউজ করে। প্রথম তো একটা ব্লক ছিল, এই যে ব্লক থাকবে না, এখন বর্ডার রেডিয়াস ইউজ না করলে এই যে ব্লক আকারে থাকবে, এই যে ব্লক আকারের ছিল, হ্যাঁ, স্কয়ার হিসেবে ছিল। আমি বলতেছি স্যার ডিবের মধ্যে নিয়ে কি কোনো মানে এর মানে বড় করা যাবে কিনা, ডিবের মধ্যে নিয়ে পরে এখন তখন খালি ডিপটাই। হ্যাঁ হ্যাঁ এখন। এখন এই সার্কেলটাকে বড় করতে হ্যাঁ চাইলে তো হ্যাঁ। আপনি স্পেনটাকে কাজ করতেছেন, যে আপনি তো ডিপে কাজ করতেছেন আচ্ছা না, সার্কেলের আচ্ছা কাজ আচ্ছা। তো স্পেনটাকে, ডিপ তো জাস্ট আমরা এটাকে সেন্টার, আপনি বলতেছেন যে আমি সেন্টার করতে চাই, তো এটা সেন্টার করার জন্য আমি আচ্ছা ডিপ ইউজ বুঝতে করছি পারছি। যে। আচ্ছা স্যার ইনপুট একটা বক্সটা একটু হাইড একটু বড় করে দেখেন তো, ইনপুট বক্স। আমি ইনপুট নিলাম, টাইপ নিলাম টেক্সট, হ্যাঁ। সো ইনপুট বক্সের জন্য আপনি কি করবেন, প্রত্যেকটা ইনপুট বক্স যদি সেম হয়, যদি সেম না হয় তখন আপনাকে ক্লাস ধরে কাজ করতে হবে, আর যখন ইনপুট ধরে কাজ করবেন আপনার ওয়েব পেজে যতগুলো ইনপুট বক্স আছে সবগুলোর জন্য কাজ করবে। উইথ বলে দিলেন যে আপনি ইনপুট বক্সে 200 পিক্সেল হবে, হাইট বলে দিলেন যে 40 পিক্সেল হবে, হ্যাঁ, কাজ শেষ। ও এটা এটার মধ্যেই না? সেভ করে নি এটা, এই যে আমি হ্যাঁ বুঝতে পারছি স্যার। ঠিক আছে। কিছুই না আর, উইথ এবং হাইট এগুলো আমাদের চলে আসবে কখন, আমরা ধরেন এরকম একটা ওয়েব পেজ যখন এখন রেডি করা শুরু করে দিব, তখন এই যে এখানে আমি একটা কি করছি, এখানে আমাদের ইনপুট বক্স আছে, আমরা পছন্দ মতো সাজাইছি, তাই না? সবগুলো আস্তে হ্যাঁ স্যার। আস্তে চলে আসবে, কিন্তু আসবে যে আমরা কি ইউজ করব, আমরা এতদিন যা সিএসএস গুলো শিখলাম ওগুলা কিন্তু আমরা ইউজ করব, এর বাইরে কিন্তু যাব না, আর বাইরে আমাদের যাইতে হবে না, খুব রেয়ার। নতুন কিছু এর বাইরে হচ্ছে খুব রেয়ার। এখন আমরা ড্যাফোরে কি দেখছিলাম লাস্ট একটু করে, আচ্ছা পজিশন নিয়ে কথাবার্তা বলছিলাম ড্যাব ফোরে, তাই না? পজিশন নিয়ে কথাবার্তা বলছিলাম, পজিশনে সবকিছু দেখানো হয়েছিল। আচ্ছা পজিশনে শুধু একটা না জিনিস, স্যার এই স্টিকিটা দেখানো হয়। গত ক্লাসে তো এটা করে দিয়েছিলাম, আচ্ছা এটা পজিশন দিয়ে করছিলাম গত ক্লাসে, পজিশন পজিশন দিয়ে করতে পারবেন, পজিশন দিয়েও করতে পারবেন, আবার স্প্যান ট্যাগও দিয়ে করতে পারবেন, আজকে অন্য একটা দিয়ে করাই দিলাম যখন যেটা মাথায় আসে।
তারপর হচ্ছে যে এখন দেখাবো যে পজিশনের আরেকটা জিনিস বাকি ছিল, আই হোপ, স্টিকি করা, তাই না? স্টিকি ঠিকই। করা, স্টিকিটা বাকি ছিল। পজিশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, মানে অনেক কাজে আমাদের পজিশনটা করতে হয়। আচ্ছা, ধরেন এখানে আমি পজিশন স্টিকি ইউজ করব। এখানে স্টিকি ইউজ করার জন্য আমাদের যেটা করতে হবে, এটা তো গেল গত ক্লাসে। এখানে যদি পজিশন স্টিকি করি, এখানে একটা ধরেন আমি একটা ধরেন যে H1টাকে অথবা একটা ডিবও নিতে পারি, হ্যাঁ, যে কোনো কিছু নিতে পারি। আচ্ছা, ধরেন একটা ডিব নিলাম, ডিবের ক্লাস ধরেন স্টিকি লিখলাম, না স্টিকি না, ধরেন যে স্টিকি লিখলাম। স্টিকি ক্লাসের জন্য আমরা কি লিখব, ডট স্টিকি, স্টিকির ভিতরে উইথ বলবো যে 100%। আমরা বিশেষ করে স্টিকি করি যে আমাদের হেডার সেকশনটাকে স্টিকি করি। আমি একটা ওই দিন আমার একটা ওয়েবসাইটের এক্সাম্পলও দিলাম কীরকম হবে, মেনু বারটাকে আমরা স্টিকি করি আর কি, মেনু বারকে মূলত। তো এটাকে ব্যাকগ্রাউন্ড কালার, এবং এই স্টিকের ভিতর কিছু একটা লিখি, শুধু তো করলে হয় না, কিছু একটা লিখি হেডিংটাকে স্টিকি মেনু। সো এটার জন্য আমি ডট স্টিকি একটা সিএসএস লিখলাম, মেনু ডট স্টিকি H1, এটাকে অ্যালাইন সেন্টার করে দিই, টেক্সট অ্যালাইন সেন্টার। তারপর ধরেন যে কালার করে দিলাম হোয়াইট, এতটুকু করলাম, হ্যাঁ। কোঅর্ডিনেটর সাদ্দাম ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? সাদ্দাম ভাই যদি শুনতে পান, আমাকে আমার সাথে একটু কথা বলেন। এরপরে আমরা দেখি আসলে আমাদের পেজে কিরকম আসছে। এই যে স্টিকে আসছে না, স্টিকে আসছে। এটার পরে মার্জিন ইউজ করুন, মার্জিন বটম 20 পিক্সেল। এটা ইউজ করতেছি যে আমার এটা একদম, এটা মার্জিন বটম ইউজ করছে, এটা এটার উপরে আসছে, তো সেজন্য একটু এটা মার্জিন বটম কাজ করে না। আচ্ছা, ডিবে দি এখানে না, এই ডিপটাতে যেহেতু ডিবের ভিতরে লিখছি আমি, ডিবের ভিতরে লিখছি। আচ্ছা, আমি এখন এটা যখন কি করব, স্ক্রলিং করব, এটা এই জায়গায় গিয়ে আটকে যাবে স্ক্রলিং করলে, হ্যাঁ। এই জিনিসটা দেখব এখানে হচ্ছে এটা মেনু। ধরেন আমি একটা ওয়েবসাইট দেখাই যেটাতে আমরা আসলে স্টিকি মেনু করছি, এটাকে বলা হয় স্টিকি মেনু। এই যে মেনুটা এখানে না, সবার একদম নিচে না, যখন স্ক্রল করতেছে এটা এই জায়গায় গিয়ে আটকে যায়, হ্যাঁ, স্ক্রলিং করতে থাকবো। সো এই ধরনের যদি স্টিকি মেনু করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, এ ধরনের যদি স্টিকি মেনু করতে চাই, তখন আমার, হ্যাঁ রেকর্ড অন আছে, তখন আমার যেটা করতে হবে, ধরেন আমাদের এটা হচ্ছে যে স্টিকি মেনু, এটার ভিতরে মেনুগুলো আমরা লিখি না আর কি, ধরেন এটা কথার কথা, এটা একটা স্টিকি মেনু। সো স্ক্রল বার যতক্ষণ হচ্ছে না ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে আসলে এটা কিভাবে কাজ করবে। সো সেজন্য আমরা একটা পি ট্যাগ নিয়ে রাখি এবং এটার মধ্যে একটা বিশাল কন্টেন্ট দিয়ে রাখি, যেন আমাদের এখানে স্ক্রলিং হয়। বিশাল কন্টেন্ট, ধরেন এখান থেকে শুরু করে কন্টেন্ট দিই, এতটুকু পর্যন্ত হয়ে গেল, এতটুকু পর্যন্ত আমরা কন্টেন্ট দিলাম।
দেওয়ার পর এখন আমরা একটু করে দেখবো আমাদের প্রজেক্টটা। এই যে এখন কিন্তু স্টিকি হয় না, এখনো হয়েছে হয় নাই, নর্মালি এটা হচ্ছে নর্মাল। যে মাত্র এখানে আটকে যাবে তখন স্টিকি হবে। এটার জন্য একটা কোড লিখতে হয় আমাদেরকে। সো ওই কোডটা আমরা দিব। ওই কোডটা হচ্ছে যে পজিশন কি স্টিকি, পজিশন কি হবে স্টিকি। ওকে, সো আমরা এটা লিখে, আর এটা হচ্ছে ওয়েব কিট স্টিকি, মানে এটা মূলত ইয়ার জন্য ইন্টারনেট এক্সপ্লোরার, হ্যাঁ ওগুলার জন্য এটা লিখতে হয়। আর পজিশন স্টিকি এর উপরের ভার্সনগুলোর জন্য। ওকে, এখন আমরা লিখব আমরা কাকে স্টিকি করতে যাচ্ছি। আমরা স্টিকি করতে যাচ্ছি যে এই ক্লাসটাকে স্টিকি, এই ক্লাসটাকে। ওকে, এই ক্লাসটাকে আমরা করতে যাচ্ছি। এই ডিপটাকে আমরা কি করতে চাচ্ছি স্টিকি, এই ডিপটাকে। এটা কি নামে আছে স্টিকি, তাহলে আমি এখানে কি লিখবো পজিশন, পজিশন স্টিকি। ওকে, এরপরে টপ কোথায়, টপ 0 পিক্সেলে গিয়ে এটা কি স্টপ হবে, টপ 0 পিক্সেলে গিয়ে। টপের আগে কি স্যার মেনশন করে দেওয়া উচিত না, মানে এটা কি প্যাডিং এর টপ নাকি মার্জিনের টপ? না না, প্যাডিং টপ, প্যাডিং টপ হইলে তো প্যাডিং লিখতেন, বুঝেন নাই? মানে এটাই তো স্যার, মানে এটা মেনশন করে দেওয়া উচিত না মানে টপের আগে? না, মেনশন করতে হয় না, কারণ হচ্ছে প্যাডিং টপ আলাদা জিনিস আর এই টপটা আলাদা জিনিস। এই টপ যখন টপ লেফট বলি তখন এই যে আপনার স্ক্রিনের একদম মানে উপরে যে টপটা আছে ওই টপটাকে বোঝাচ্ছে, প্যাডিং টপ না। লেফট বললে এদিকে লেফটটাকে বোঝাতে, রাইট বললে এই রাইটটাকে বোঝায়। হ্যাঁ, প্যাডিং এর রাইট না, প্যাডিং রাইট হলে তো আমরা প্যাডিং রাইট লিখতাম। টপ বোঝাচ্ছে ওটা। আমি এটাকে কপি করি, পজিশন ওয়েব স্টিকে এটাকে কি করি কপি করতেছি। দুইটা জিনিস লিখতে হয়, একটা হচ্ছে পজিশন স্টিকে আর একটা হচ্ছে ওয়েব স্টিকে। এবার আমরা একটু করে দেখি। দেখছেন আটকে গেছে, আটকে গেছে, এই দেখতেছেন স্যার? নেট তো স্যার স্ক্রিন আটকে আছে স্যার। এই স্যার গেছে, এখন গেছে, এখন গেছে না, এই যে দেখা যাচ্ছে। বাকিরা কি চুপচাপ কেন, ঘুমাচ্ছেন নাকি? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার। তো এটা হচ্ছে স্টিকে। তাহলে আমরা পজিশনের কি কি শিখলাম, পজিশনের মধ্যে আমরা কি কি শিখলাম, কি কি ভেরিয়েবল জানি। পজিশন আমরা ফিক্সড জানি, পজিশন ফিক্সড করে আমি আবার রিভিউ করতেছি গত ক্লাসটা একটু করে। পজিশন ফিক্সড যখন হয় আমরা যে কোনো ডিপকে, যে কোনো ট্যাক্সকে, মানে যেটাকে ইচ্ছা আমরা যে কোনো জায়গায় ফিক্সড করতে পারি। এখানে আমরা এটা হেডারকে ফিক্সড করতে পারি, এখানে অনেক সময় সোশ্যাল আইকনগুলোকে আমরা ফিক্সড করতে পারি। তখন আমাদের পজিশন লিখতে হবে ফিক্সড। একটা গেল, আরও দুইটা আছে। যখন বলি যে পজিশন অ্যাবসলিউট এবং রিলেটিভ, যখন একটা ডিবের ভেতরে, যখন একটা ডিবের ভেতরে অথবা একটা ডিবের ভেতরে আরেকটা ডিবকে আমরা পজিশন করতে চাই, একটা ডিবের ভেতরে আরেকটা ডিবকে আমরা আমাদের পছন্দ মতো জায়গায় সেট আপ করতে চাই, তখন প্রথম ডিপটা মানে প্যারেন্টস ডিপটাকে রিলেটিভ এবং এর চাইল্ড ডিপটাকে কি অ্যাবসলিউট হিসেবে রেখে আমাদের কি করতে হবে, আমরা ওইটাকে পজিশন করব, যেমনটা আমি এখানে করছি গত ক্লাসে। আরেকটা আছে যে পজিশন স্টিকি। স্টিকি এটা আমরা অনেকে মানে এই জিনিসগুলো জানা প্রয়োজন, যে যদি ক্লায়েন্ট অনেক সময় বলে যে আমাকে আমার স্টিকি হেডার লাগবে, তো আপনাকে বুঝতে হবে আসলে স্টিকি হেডার কোনটা। হ্যাঁ, সো স্টিকি হেডার হচ্ছে যে এখন আমরা যেটা তৈরি করলাম, যে এটা হচ্ছে স্টিকি হেডার। এখানে হয়তো মেনু থাকে, যখন মাউস পয়েন্টার নিয়ে যান, যখন স্ক্রল করি তখন টপে কি আটকে যাই। এখন এখানে টপ যদি আমি 30 দিই বা 20 দিই, কিরকম হচ্ছে? টোয়েন্টি পিক্সেলে গিয়ে 20-তে গিয়ে কি আটকাচ্ছে, দেখছেন এখানে গ্যাপ আছে যে। হ্যাঁ, সো এখান থেকে টপ যত দিবেন তত আপনার ওই ওই স্পেসে, টপ যত থেকে দিবেন ওই স্থানে এটা কি হয়ে যাবে, আটকে যাবে। হ্যাঁ, স্টপ হয়ে যাবে। এটা ছিল স্টিকে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা আচ্ছা ভাই, ছিল বলেন। আচ্ছা, যে আমরা যে ডিপ নিয়ে যে পজিশন রিলেটিভ করি, এরকম যদি আমার 2-3টাকে পজিশন রিলেটিভ করতে হয়, তাহলে কি যেটার সাথে রিলেটিভ করব ওটার নিচে কি অ্যাবসলিউটটা করতে হবে? মনে করেন আপনি একটা ডিবের ভিতর 3টা ডিপ নিলেন, বুঝতে পারছেন? হ্যাঁ
বুঝছি, মানে আমি বলতে চাইতেছি আমার আমি যদি 2-3টা ডিপের পজিশন করতে হয় তখন মানে রিলেটিভ করতে হয়। হ্যাঁ, তখন প্রথম প্যারেন্টস ডিপ যেটা, আমি যদি এখানে যদি বোঝাই, আহ, একটু করে বোঝাই দিচ্ছে, বুঝতে পারবেন কনসেপ্টটা। এটা হচ্ছে আপনার প্যারেন্ট ডিপ। হ্যাঁ, আমরা এতক্ষণ ধরে এতদিন ধরে কি দেখছি, একটা ডিপের ভিতর আরেকটা ডিপকে পজিশন করা, এরকম আরেকটা ডিপকে কি করা, পজিশন করা, তাই না? হুম। আপনি বলতে চাচ্ছেন যে না ভাই, আমি একটা না আরো 2-3টা ডিপকে পজিশন করতে চাই। না না না, সেটা না, আমার প্যারেন্ট ডিপ আরো কয়েকটা হলো প্যারেন্ট আমি ডিপ, বলতে চাচ্ছি। প্যারেন্ট ডিপ তো আপনি যে কোন প্যারেন্ট ডিপ বলতে আপনি যেটার এগেনস্টে করবেন, যে ডিপের এগেনস্টে অন্য ডিপকে পজিশন করবেন, ওইটাই প্যারেন্ট ডিপ হবে। প্যারেন্ট হ্যাঁ ডিপটা হ্যাঁ, সেটাই তো একাধিক বলতেছি, হইতে মানে আমি পারবে না। তখন তো অনেক, ও আচ্ছা। প্যারেন্ট ডিপ তো হ্যাঁ একাধিক হয় না। যে এই ডিপের আন্ডারে যখন এই ডিপগুলোকে পজিশন করতেছেন, এই ডিপের জন্য ধরেন আমি এই আমি আমি ডিপটার শেষ ভিতর করি, দুইটা আমার ডিপ আমি আছে। আমি আচ্ছা শেষ ঠিক করি। আছে। এই ডিপের জন্য এই প্রথম ডিপটা হচ্ছে প্যারেন্ট ডিপ, বুঝতে আর পারছেন? ওগুলা চাইল্ড। হ্যাঁ, এটার জন্য এটা প্যারেন্ট ডিপ, হুম। কারণ এই ডিপের ভেতরে আমি ডিক্লেয়ার করছি এই ডিপগুলোকে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ আর এগুলো হচ্ছে অ্যাবসলিউট, মানে আপনি চাচ্ছেন যে একটা ডিপের ভেতরে অনেকগুলা ডিপ থাকবে। হ্যাঁ, তখন ওইটা বুঝতে পারতেছেন না। আপনি প্রথম যে ডিপটা নিছেন ওইটার ভিতরেই তো থাকবে, তাই না? হ্যাঁ, এটার ঠিক ভেতরে আছে, যতগুলা ডিপ হবে সবগুলা চাইল্ড প্রথমটার। সেটা বুঝছি। এখন এটা মানে আমি একটু এটা একটু ছোট করেন, বড়টা প্যারেন্ট ডিপটা একটু ছোট করেন, আরেকটা নেন এরকম প্যারেন্ট ডিপ, ওইটার ভিতর আবার চাইল্ড নিতে চাচ্ছি এরকম আর কি। এরকম হ্যাঁ পারবেন তো? তো এটার জন্য তো আলাদা, তখন স্যার এটা কি ক্লাস করে করা যাবে না মানে এটা তো ক্লাস করে করবেন, ডিপগুলাই? এগুলো তো ক্লাস করে করবেন। এটা করে দেখাইছি না হ্যাঁ, গত তখন ক্লাসে। ওইটা এটার আবার ভিতরে হ্যাঁ হ্যাঁ। মানে এইচটিএমএল আমরা একাধিক মানে প্যারেন্ট ডিপ নিতে পারি ক্লাস করে। প্যারেন্ট ডিপ বলতে হ্যাঁ, না, বুঝতে পারছি। প্যারেন্ট ডিপ এখন স্যার যখনই হবে যখন আপনি কোনো ডিপের এগেনস্টে অন্য ডিপকে কি করতেছেন, পজিশন করতেছেন, তখন এইটার জন্য এটা প্যারেন্ট ডিপ। আবার এই প্যারেন্ট ডিপের জন্য এটা তো প্যারেন্ট ডিপ না, এটা তো আলাদা জিনিস। এখানে যেভাবে করতেছেন ঠিক এইভাবেও এখানে করবেন। জি স্যার, মানে দুইটা মানে প্যারেন্ট ডিপের জন্য দুইটা সিএসএস করা লাগবে, হ্যাঁ, আলাদা আলাদা হবে। আলাদা আলাদা ভাবে করবেন। অথবা দুইটার যদি সেম সিএসএস কাজ করে তাহলে সেম সিএসএস ই চলবে। এটাতে যে সিএসএস বুঝতে অ্যাপ্লাই পারছি, হবে, এটা তো যদি সেম ডিজাইন রাখেন তাহলে সেম সিএসএস এ তো কাজ করে ফেলতে পারতেছেন, আপনার বারবার লিখতে হচ্ছে না হ্যাঁ সিএসএস টা। জি স্যার বুঝতে পারছি। স্যার এখানে একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার এই যে প্যারেন্ট ডিপটা স্যার ধরেন 800 পিক্সেল স্যার। হ্যাঁ, হ্যালো শুনতেছি শুনতেছি, বলেন। স্যার, একটু স্ক্রিনটা ওই যে প্যারেন্ট ডিপ, হ্যাঁ, আচ্ছা, নোটপ্যাডে যাইতাম, আসছে। প্যারেন্ট ডিপের স্ক্রিনটা একটু যদি দেখানো হয় তাহলে ওইটাতে দেখে। জি স্যার, স্যার এই যে প্যারেন্ট ডিপে যেটা আছে এটা ধরেন 800 পিক্সেল, হ্যাঁ এবং এই প্যারেন্ট ডিপের ভিতরে আমি 4টা চাইল্ড ডিপ নিলাম। হ্যাঁ, নেন। এখন এই 4টা চাইল্ড ডিপ স্যার এই 800 পিক্সেলের মধ্যে পার্সেন্টেজ দিয়ে স্যার কিভাবে ব্যবহার করতে পারে? আমি তো পিক্সেল দিয়ে করা যায়, কিন্তু পার্সেন্টেজ দিয়ে স্যার কেমনে 4টাকে পজিশন করা আপনি যেতে তো পারে? পার্সেন্ট দিয়ে নিবেন এটা না, এই ডিপটাকে কত 100%? না, প্যারেন্টস হ্যাঁ, প্যারেন্টস ডিপে যেটা এটা 800, এখন 800 এর ভিতরে আরো 4টা চাইল্ড ডিপ থাকবে 200 200 করে। হ্যাঁ, থাকলো। এখন স্যার সেই ক্ষেত্রে আমি যদি প্যাডিং ইউজ করি, হ্যাঁ স্যার, এখন আমি 200 200 করে না স্যার, আমি চাচ্ছি এটা পার্সেন্টেজ দিয়ে 25% 25% 25% 25% তাহলে আপনি দিয়ে আগেরটা প্যারেন্ট তাহলে স্যার ডিপটাকে এটা পার্সেন্ট কেমনে ইউজ করবো করতে স্যার, হবে ওইটাই না? পারতেছি না। আপনি প্যারেন্ট ডিপটাকে পার্সেন্ট করতে হবে না, তাহলে না আপনার স্যার এটা আমাদের ঠিক, বডি যেটা এটা তো ঠিকঠাক ভাবে কাজ করবে। আপনি ওইটা যদি এক একটাতে এক এক ধরনের ইউজ করেন তাহলে তো আপনার ডিজাইন ঠিকভাবে কাজ করবে না। আপনি যদি স্যার এখানে একটু প্যারেন্ট প্রবলেমটা ডিপ হচ্ছে কি না, আমি প্যারেন্ট ডিপ পিক্সেলের ব্যাপারটা পার্সেন্টেজ না, আপনি যদি রেসপন্সিভ, আমি আপনাদেরকে পিক্সেল দিয়ে উইতে পিক্সেল ইউজ করতেছি না কেন জানেন? উইতে আমরা এমনি তো পিক্সেল ইউজ করব না 2 দিন পর। হ্যাঁ, সো এখন আমি প্রথম যাদের ক্লাস নিয়েছিলাম তাদেরকে অনেক কিছু বেশি মানে বেশি দেখাইছি, অনেক কিছু মানে বেশি কাজ করতে হয়েছে ওদের। কিন্তু এরপর আপনাদের যখন করাচ্ছি যে আপনাদের যে যে জিনিসগুলো প্রয়োজন হবে, মানে বারবার মানে যে জিনিসটা আমার 2 দিন পরে আর লাগবে না ওই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি না, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, আমি কি জি একটু স্যার। মানে ক্লাসের বাইরে একটু কথা বলতে পারি, একটু অ্যাডভান্স আর কি কিছু
একটা প্রবলেম আর কি ফেস করতেছে, ওটা কোশ্চেন করতে পারি? বলেন বলেন। মানে এরকম স্টিকি ব্যাপারটাই আমার কি দেখাতে হবে আপনাকে ব্যাপারটা একটু? শেয়ার করেন স্ক্রিন। দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে আমার যে এই যে ইটা আছে পোর্টফোলিওটা, এটা দেখেন আমি যখন স্ক্রোল করি আমার স্টিকির পজিশনটা দেখছেন কিভাবে আসতেছে? মানে এটা একটি ইফেক্ট হচ্ছে কিন্তু একটা, ওটা কিন্তু স্টিকি না। ট্রানজ্যাকশন। আর ট্রানজ্যাকশন, এখন আমি যেটা করেছি একটু দেখাই আপনাকে। এত ওয়ার্ডপ্রেসে কাজ করছেন। আরে আমার এই যে মেনুটা থাকতেছে না এটা তো আলটিমেটলি। এটা তো আপনি ওয়ার্ডপ্রেসে করতেছেন। হ্যাঁ হ্যাঁ, সেটা, এটা প্রবলেমটা কি সিএসএস এ নাকি জাভা স্ক্রিপ্টে আমি এটা না বুঝতেছি না। না না, এটা তো আপনি যদি ইয়াতে করেন, ওয়ার্ডপ্রেসে করেন, তখন তো আপনার ওয়ার্ডপ্রেসে ওদের অপশন থাকবে কাস্টমাইজে যান, হেডারে। এটা কি দিয়ে করতেছেন? আমি ওয়ার্ডপ্রেস দিয়েই করছিলাম, এই যে এখানে মেনু টেনু আছে এখানে, আপনি কি এই যে থিম মেনু। ডেভেলপমেন্ট করতেছেন? হ্যাঁ হ্যাঁ, ডেভেলপমেন্ট করছি। আচ্ছা। তো প্রবলেমটা আমি আর কি বুঝতেছি না যে এটা কি আসলে আমার সিএসএস এর প্রবলেম হচ্ছে নাকি আপনার এটা জাভা স্ক্রিপ্টের, আমি এই জিনিসটাই বুঝতে পারতেছি না আর কি। আমার জাভা স্ক্রিপ্ট সিএসএস সবগুলো ফাইলে লিংক করা আছে, এখন পজিশন স্টিকি দিলে এই ট্রানজিশনটা আসে না, এই যে ওরা যে ট্রানজিশনটা দিছে ওইটা আসে না, এই যে এরকম, এই যে এটা আসে না, জাস্ট লেগে থাকে স্টিকি দিলে। এটাতে বর্ডার ইউজ করছে, হ্যাঁ। তারপর হচ্ছে যে সিএসএস দিয়ে করতে পারবেন, এটাতে বর্ডার ইউজ করছে, তো নিচে এটা হচ্ছে যে বর্ডার শ্যাডো করছে, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। বর্ডার শ্যাডো মানে করছে। ক্লাসগুলো পাচ্ছে মেবি, হ্যাঁ ক্লাসগুলো পাচ্ছে না। হ্যাঁ, বর্ডার শ্যাডো যখন করছে এটাতে, তখন হচ্ছে যে এই নিচে একটা আন্ডারলাইন টাইপের হচ্ছে না, এটা আসলে হ্যাঁ হ্যাঁ। শ্যাডো মানে বর্ডার বটম, এটাকে শ্যাডো করছে। এটাকে যদি আমি সিএসএসটা যদি আপনাকে একটু করে ইয়া করে দেখাই, টেক্সট শ্যাডো, এটা আসে না কেন? বর্ডার শ্যাডো, আচ্ছা এটা হচ্ছে বক্স শ্যাডো। একটা জিনিস, এই যে এই ধরনের শ্যাডো আপনার আনতে হবে, একটু নিচে গেলে শ্যাডোটা আরো সুন্দর পাবেন। আর একটা হচ্ছে যে ট্রানজ্যাকশন। আর আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আপনারটা অমিত ভাইয়েরটা দেখা যাচ্ছে। আমারটা পিন করেন। আমার স্ক্রিনটা পিন করেন। আপনার স্ক্রিন শেয়ার হয়নি। আমি কি অফ করে দেবো ভাইয়া? হ্যাঁ পরে দেন, আপনারটা পরে দেখাই দিব। এটা এটা দুইটা জিনিস স্টাডি করে দেখবেন। একটা হচ্ছে যে কি, আপনি সিএসএস এর মধ্যে বর্ডার শ্যাডো অথবা বক্স শ্যাডো, হ্যাঁ বক্স শ্যাডো ইউজ করে দেখবেন। বক্স শ্যাডো সিএসএস গুলো নিয়ে একটু স্টাডি করবেন, তারপর ট্রানজ্যাকশন নিয়ে একটু দেখবেন। এটার ভিতর যদি সলিউশন আনতে না পারেন তাহলে আমি দেখে বলবো।
ওকে। আচ্ছা ঠিক আছে কেন আমি ভাবতেছি এটা আবার জাভাস্ক্রিপ্ট নাকি। না, জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায় অনেক কাজ, জাভাস্ক্রিপ্ট মানে সিএসএস দিয়ে করতে না পারলে অনেক কাজ জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়, এটা সিএসএস দিয়েও পসিবল আছে। আর যদি না হয় তাহলে জাভাস্ক্রিপ্টে যাইতে হবে আর কি আপনার, যদি সিএসএস দিয়ে না হয়। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ শুনতেছি, বলেন। ভাইয়া, আমরা কি কি মানে এই পর্যন্ত কি কি শেষ করছি আর এখন কি কি বলবেন আবার? আমি লাস্ট ক্লাসটা করতে পারিনি। আপনি ভিডিও দেখেন নাই? না ভাই, ভিডিও দেখা হয়নি। আপনি ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখে যদি কোনো কিছু না বোঝেন তাহলে আমাকে কোয়েশ্চেন করবেন। হ্যাঁ, এখন তো আবার সম্পূর্ণ ক্লাস রিপিট করা পসিবল না, তাই না? আর শুধু টপিকগুলোর নামগুলো বললি মনে করতে। টপিকস বলতে আমরা সিএসএস নিয়ে কথাবার্তা বলছি কয়েকদিন, আমাদের সিএসএস আজকে মোটামুটি শেষ, যা যা দেখানো। টপিকস গুলো বলতে আমরা টোটাল সিএসএস গুলো দেখছি এখানে, কালার, কমেন্ট, প্যাডিং, হাইট, টেক্সট, ফন্ট, আইকন, লিঙ্ক, লিস্ট, টেবল, ডিসপ্লে, পজিশন, ফ্লোট, এগুলো সব দেখে ফেলছি আমরা। হ্যাঁ, ড্রাইভের লিংকটা আমি পাইনি। আমরা ড্রাইভে দিচ্ছি না, আমরা ইউটিউবে দিচ্ছি। আপনি ইয়াতে জয়েন নাই, কি বলে, গ্রুপে জয়েন নাই, ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে? না, ফেসবুক মেসেঞ্জারটাই নাই, আর ফেসবুক গ্রুপে আজকে জয়েন দিয়েছি। ওনাকে একজন জয়েন করে নিয়েন তো মেসেঞ্জার গ্রুপে। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করেন যে তারাও ফেসবুক গ্রুপে ইয়া করবেন, মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে নেন। আমার ম্যাক্সিমাম আমার থ্রো দিয়ে যদি যত ইনফরমেশন যায় সবগুলা হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপে, মানে আমি ক্লাসে কখন ঢুকতেছি, কখন যাচ্ছি, হ্যাঁ, এই রিলেটেড, মানে আমার কোনো প্রবলেম, আমার দিক থেকে যদি কোনো প্রবলেম হয় সেগুলো আমি শেয়ার করি মেসেঞ্জার গ্রুপে বেশি। আমি ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকি, মানে হোয়াটসঅ্যাপে তেমন থাকা হয় না। বাট আপনাদের জন্য আমার আবার ওই দিকে গিয়েও কি অনেক সময় ভুলেও যাই, মেসেজ দিতে হয়। আর অনেকে ওইখানে গিয়ে অনেকে মেসেজ করেন, সেজন্য মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে নেন। আমি ওইখানটাতে বেশি ইয়া করি, সবসময় থাকি। লিংকটা কি দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার গ্রুপে? হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপের অ্যাডমিনকে ইয়া দিয়ে দেন তো, ওনাকে অ্যাড করে নিয়ে লিংকটা দিয়ে দেন, অথবা যে অ্যাডমিন ওনার ফেসবুক আইডিটা দিয়ে দেন। আচ্ছা আচ্ছা ঠিক। ফাতেমা, আপনার প্রবলেমটা বলেন। স্যার এখন তো দেখাইছিলেনই। এটাই, এটা ছিল আপাতত। ওকে ফাইন। আপনারা যারা নতুন তারা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যারা হয়তো বা এখানে অনেকে দেখা যাচ্ছে যে এই বিষয়ে কিছু বিষয় জানেন, কিছু বিষয় জানা আছে, হয়তো বা ওনাদের অ্যাডভান্স লেভেল দেখে আপনারা নতুনরা যদি চুপ করে থাকেন তাহলে ক্লাস থেকে কোনো কিছু নিতে পারবেন না, মানে আমার থেকে কোনো কিছু হয়তো বা আপনি অ্যাচিভ করতে পারবেন না। সেই জায়গা থেকে ক্লাসে এসে যদি বসে থাকেন ওই যে চুপচাপ, তাহলে তো আমি বুঝতে পারবো না আপনার কি প্রবলেম, তাই না? এসে বলতে হবে। আর আমি 2-3 দিন ছাড় দিছি অনেকটা, যে গ্রুপে সবাই কাজ দেন নাই, সো নেক্সট দিন থেকে কোনো এগুলো আমি কোনো এক্সকিউজ শুনবো না। আমি গ্রুপে কাজ চাই। যারা অ্যাডভান্স লেভেলের কাজ করতেছেন তারা অ্যাডভান্স লেভেলের কাজ জমা দিবেন, হ্যাঁ, সমস্যা তো নাই, কিন্তু কাজ করতে হবে। আর যারা যে আপনারা কাজ করতেছেন তারা মানে HTML CSS নিয়ে কাজ করেন, তারা যদি রেসপন্সিভ জানেন তাহলে রেসপন্সিভে কাজ করেন। যদি রেসপন্সিভও জানা থাকে তাহলে আপনি PHP ট্যাবলেট নিয়ে ওইটার মতো হুবহু তৈরি করেন, হ্যাঁ, বসে থাকার কোনো অপশন নাই। আর যারা একদম নতুন তারা হচ্ছে আমার সাথে যাবেন, আমার সাথে গেলে হচ্ছে বাকিটা আমি যে যা দিচ্ছি কাজ ওগুলো আমাকে আউটপুট দিতে হবে। আমি কয়েকটা দিন কোন পর্যন্ত আপনাদের কোয়েশ্চেনগুলোর আনসার দিলাম আর নতুন দুই একটা জিনিস দেখালাম গত বুঝতেছি না। স্যার আমার একটা মানে কথা ছিল হইতাছে কি যে আমি তো আপনার এই প্রথম 2-3টা ক্লাস মানে মিস হয়ে গেছে, আসলে আমার এই বড় ভাইয়ের বিয়ে ছিল এই কয়েকদিন। তা আমি যদি আগের ক্লাসগুলোই যদি আপনার ভিডিও দেখে যে ওইগুলোর অ্যাসাইনমেন্ট গুলো জমা দিই তাহলে কি কোনো প্রবলেম হবে স্যার, নাকি এখন থেকে শুরু করবো স্যার? এখন থেকে শুরু করলে আগেরগুলা না করে কি সামনে আগাইতে পারবেন? ওইটাই স্যার, তাহলে আমি ওগুলা কি ডে 1 দিয়ে তারপর অ্যাসাইনমেন্ট গুলো জমা দিব স্যার? হ্যাঁ আচ্ছা।
বেলায়েত হোসেন না আপনি? জি স্যার, জি জি আপনি ইয়া করছিলেন না, আগের কোর্স থেকে এখানে আসছেন না? জি 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 তাইলে স্যার। আপনি গ্যাপ দিলেন কেন? স্যার আমার ওই যে গ্যাপ বলতে স্যার আমার ওই যে বড় ভাইয়ের বিয়ে ছিল তো স্যার, এই কয়েকদিন আগে থেকে, তো এই কারণে আর কি স্যার আমি মানে একটু গ্যাপ দেওয়া হলো। কিন্তু তো স্যার এখন আপনি থেকে আমারে আর তো গ্যাপ হবে বলেন না। নাই, আপনি তো মানে রিকোয়েস্টে আসছেন, তাই না? জি স্যার, জি স্যার, আপনার তো এই কোর্সে এনরোল নাই। সো আপনি জি আমাকে জি বলবেন না আপনার প্রবলেম, যে ভাই আমি ইয়া করব, যে আমি স্যার। এটা। সমস্যা না স্যার, আমি এটা কভার করে ফেলবো স্যার আজকে ভিডিও দেখে স্যার। ওকে, আমি দ্রুত আউটপুট চাই। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আমি আজকের ক্লাস বাকিটাতে যাচ্ছি। আম, আমরা এটা গেল, আর কেউ কিছু বলবেন? কাউসার মাহমুদ স্যার, আপনি কিছু বলবেন? না স্যার, শুরু করেন। ওকে, তাইলে আজকে আমরা যে জিনিসটা করব, আমরা একটা প্রত্যেকটা ওয়েবসাইট তৈরি করার সময় আমরা কিছু অ্যানালাইসিস করে নিই। যখনই আমাদের ওয়েবসাইট রেডি করতে হয় তখনই আমাদের কিছু ওয়েবসাইট রিলেটেড রিকোয়ারমেন্ট রিলেটেড আমাদের অ্যানালাইসিস করতে হয়। ধরেন আপনাকে কেউ পেন্টিং রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে বলছে, এখন ক্লায়েন্ট আপনাকে কি করতে পারে, ক্লায়েন্ট আপনাকে ইন্সপিরেশন ওয়েবসাইট দিতে পারে, যেখান থেকে দেখে আপনি ওইটার মতো করে বা ওইখানকার কিছু প্যাটার্ন আপনি ইউজ করতে পারেন, বা ওইটা ক্লায়েন্টের চয়েস, সেই ধরনের কিছু টিপস আপনাকে দিতে পারে। ইন্সপিরেশনের জন্য কিছু ডেমো ওয়েবসাইট আপনাকে দিতে পারে, অথবা নাও দিতে পারে। সেক্ষেত্রে কি করতে হবে, ধরেন আপনি পেন্টিং সার্ভিস রিলেটেড ওয়েবসাইট তৈরি করবেন। সো পেন্টিং সার্ভিস রিলেটেড ওয়েবসাইট তৈরি করলে আপনি গুগলে গিয়ে পেন্টিং সার্ভিস দিয়ে সার্চ করবেন এবং অনেকগুলো ওয়েবসাইট আপনার কাছে চলে আসবে। সবগুলো ওয়েবসাইট দেখে আপনি আসলে পেন্টিং সার্ভিস রিলেটেড কি কি কন্টেন্ট আসলে ভেতরে থাকে, এটা আপনাকে কি করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে যে কি কি কন্টেন্ট থাকে, এবং আপনি আপনার যে ক্লায়েন্টের ওয়েবসাইট ওইটাতে কি কি কন্টেন্ট দিবেন, এবং ক্লায়েন্ট কি কি কন্টেন্টকে কি করে মানে দিতে আপনাকে পারমিশন দেয়, ওইটার উপর ডিপেন্ড করে অ্যানালাইসিস করতে হয়। আচ্ছা, এটা অ্যানালাইসিসগুলো আমরা সামনে যাইতে যাইতে আরও অনেক কিছু বুঝতে পারবো, বাট আমরা এখন যে করব, যে আমরা এই ওয়েবসাইটের মতো করে অনেকটা, আমরা সিম্পল এই ওয়েবসাইটের হুবহু সব কিছু করবো না, বাট অনেকটা এই ওয়েবসাইটের মতো করে আমরা একটা ওয়েবসাইট রেডি করব। সো একটা ওয়েবসাইট রেডি করতে গেলে আমাদের যে জিনিসগুলো করতে হবে, আগে একটা স্ট্রাকচার দাঁড় করাইতে হবে, একটা লেআউট দাঁড় করাইতে হবে। বেসিক্যালি একটা ওয়েবসাইটের মধ্যে কি 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 সেকশন থাকে বলতে পারবেন? হেডার, বডি, ফুটার। হেডার, ফুটার, কন্টেন্ট, আচ্ছা, তারপরে সাইডবার। কিছু বেসিক জিনিস খুব ইম্পর্টেন্ট সবসময় থাকবে। একটা হচ্ছে হেডার সেকশন। হেডার সেকশনের ভিতর লোগো থাকতে পারে, এখানে আইকন থাকতে পারে, সোশ্যাল আইকন থাকতে পারে, অথবা সার্চ বার থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। এটা ডিপেন্ড করে যে আপনার ক্লায়েন্টের উপর অনেকটা। যদি ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট না থাকে, আপনার পছন্দ মতো বাকি ওয়েবসাইটগুলো দেখে আপনিও এখানে দিতে পারেন। হ্যাঁ, এটা হেডার সেকশন। হেডার সেকশনের মধ্যে একই সাথে মেনুটাও থাকতে পারে, যেমন ধরেন এটাতে এরকম স্যার আজকে আমি করেছি, এটা সেকশনের সাথে মেনু যোগ করে দিচ্ছি। এটাতে হচ্ছে যে মেনু সহ। একটু আমি 1 মিনিট পরে কথা বলতেছি, গরম লাগতেছে, ফ্যানটা দিয়ে আসে। স্যার আপনার তো কষ্ট হচ্ছে স্যার। সো আমাদের একটা লেআউট তৈরি করতে হয়। এই যে হেডারের সাথে কি আছে, হেডারের সাথে মেনু অ্যাড হয়ে আছে। সো হেডার বলতে সেটার সাথে মেনু অ্যাড থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা ডিপেন্ড করে আপনি যে ডিজাইন করতেছেন। আপনি তো এজ এ ডিজাইনার, সো আপনি ডিজাইন করতেছেন, আপনি জানেন যে এখানে হেডার দিবেন কি দিবেন না, সরি মেনু দিবেন কি দিবেন না। সো একটা হেডার সেকশন থাকে, একটা মেনু সেকশন থাকে।
এবং একটা থাকে স্লাইডার সেকশন। আর এটা হচ্ছে মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্টটা কি? মেইন কন্টেন্ট হচ্ছে যে আপনি যে ইন্ডাস্ট্রির জন্য ওয়েবসাইট করতেছেন বা যে কোম্পানির জন্য ওয়েবসাইট করতেছেন ওই কোম্পানির ইনফরমেশন, ওই কোম্পানির টোটাল ইনফরমেশনের ওভারভিউ থাকে যে কি এই যে মেইন কন্টেন্টে। মনে রাখবেন আর একটা জিনিস, হোম পেজ হচ্ছে যে একটা ওয়েবসাইটের যেটাকে বলি যে একটা ওয়েবসাইটে যতগুলা পেজ থাকবে, যতগুলা ইনফরমেশন থাকবে, সবগুলা ইনফরমেশনের শর্ট মানে সবগুলা ইনফরমেশনের ওভারভিউ হচ্ছে যে হোম পেজ। সবগুলা ইনফরমেশনের ওভারভিউ থাকে হোম পেজে। সো হোম পেজ দেখলে মানুষ বুঝতে পারে যে এটা কোন কি রিলেটেড ওয়েবসাইট। এটা দেখলে বুঝতে পারতেছ না, এটা হচ্ছে পেইন্টিং সার্ভিস রিলেটেড ওয়েবসাইট। এখানে অনেকগুলা সার্ভিস আছে যেগুলো আমরা নিতে পারবো। হ্যাঁ, সো তাহলে কি একটা ওয়েবসাইট যখন আমরা তৈরি করতে চাই তখন আমাদের হেডার সেকশন থাকবে, আমাদের মেনু সেকশন থাকবে, এরপর আমাদের স্লাইডার সেকশন থাকবে, এরপর হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট সেকশন থাকবে। এই মেইন কন্টেন্টের ভিতরে অনেক কিছু থাকতে পারে। এই মেইন কন্টেন্টের ভিতরে এই ধরনের সার্ভিসগুলো এইভাবে থাকতে পারে, এই ধরনের কন্টেন্টও থাকতে পারে। এখানে এই কি থাকে রিকোয়েস্ট মানে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকতে পারে, ইউটিউবের ভিডিও থাকতে পারে, দেন মোবাইল নাম্বার, আদার্স আরও অনেক ইনফরমেশন থাকতে পারে। যদি এটাতে দেখি, এটাতে হচ্ছে হেডার সেকশন, এটা হচ্ছে হেডার আর মেনু একসাথে। তো এটা হচ্ছে যে কি স্লাইডার সেকশন, আর এটা হচ্ছে যে ইনফরমেশন অ্যাবাউট আস, তারপর বিভিন্ন অ্যাম্বুলেন্স রিলেটেড কথাবার্তা বলছে, হ্যাঁ, এবং ওর শপের কথাবার্তা বলছে। সো সব ইনফরমেশন কি হোম পেজের মধ্যে মোটামুটি কি ওভারভিউ দিয়ে দিছে। এটা ওয়ান পেজ ওয়েবসাইট, সেজন্য ওয়ান পেজের ভিতর সবকিছু নিয়ে আসছে। ধরেন আমি কিছুক্ষণ আগে গেছিলাম যে ট্রাভেলের একটা ওয়েবসাইটে, ট্রাভেল রিলেটেড একটা ওয়েবসাইটের মধ্যে গেছিলাম। এটার আমার এই ওয়েবসাইটের মধ্যে যদি যাই, এখানের ভিতরে দেখেন এখানে বিভিন্ন ট্যুরের ইয়াগুলা দেওয়া আছে, প্যাকেজগুলো দেওয়া আছে, ট্যুর প্যাকেজগুলো দেওয়া আছে। এই যে ট্যুর অফার, প্রমোশনাল অফার, অ্যাওয়ার্ড, হ্যাঁ, এই টোটাল ওয়েবসাইটের মধ্যে যতগুলা ইনফরমেশন আছে তার ওভারভিউ কিন্তু হোম পেজের মধ্যে আছে। সো আমাদের হোম পেজটা হয়, আমরা যখন একটা হোম পেজ রেডি করতে যাই কোনো একটা কোম্পানির জন্য, বা ওনার টোটাল ওয়েবসাইটের মধ্যে যে ইনফরমেশনগুলো থাকবে তার কিছু ওভারভিউ হচ্ছে যে আমাদের হোম পেজের মধ্যে থাকবে। এখন একটা ওয়েব পেজ তৈরি করার জন্য যেসব জিনিস ম্যান্ডেটরি থাকে সেটা হচ্ছে যে একটা হেডার সেকশন, একটা মেনু, একটা স্লাইডার, তারপর হচ্ছে যে এখানে মেন কন্টেন্ট এবং ফুটার। এই চারটা জিনিস এক মাস্ট থাকবে। মেনুর জায়গায় মেনু একসাথে হেডারের সাথে থাকবে। যদি আমি এখানে একে দেখাই, আমি অলরেডি অন্য একটা বেসের জন্য করছিলাম। সো এই ধরনের আমরা একটা কি করব, এই যে এটা হেডার সেকশন, এটা ন্যাববার বা এটাকে বলা হয় ন্যাববার মেনু অথবা নেভিগেশন। হ্যাঁ, এখানে এই ধরনের মেনু থাকে, এটাকে তিনটাই বলতে থাকি, এই ধরনের মেনু থাকে, ন্যাববারও বলে, নেভিগেশন বারও বলে, অথবা কি মেনুও বলে থাকি। এরপরে হচ্ছে স্লাইডার, এই যে এটা হচ্ছে স্লাইডার সেকশন। এরপরে হচ্ছে যে আপনার মেন কন্টেন্ট বলতে এক একটা ওয়েবসাইটের মেন কন্টেন্ট এক এক ধরনের। এখানে মেন কন্টেন্টের ভিতর এখান থেকে শুরু, এখানে একটা সার্চ বক্স আছে, এখানে পেইন্টিং সার্ভিস রিলেটেড কথাবার্তা আছে। এটাতে যাই, স্লাইডারে পরে সবগুলা মেন কন্টেন্ট বিভিন্নভাবে আমরা সাজাইছি। এখানে যাই, এখানেও বিভিন্নভাবে আমরা সাজাইলাম। সো এগুলাকে বলা হয় মেন কন্টেন্ট। এবং শেষের দিকে আছে কি ফুটার সেকশন, শেষের দিকে আসে ফুটার সেকশন। ফুটার দুইটা সেকশন থাকে, এই ধরনের ফুটারে দুইটা সেকশন থাকে, অথবা নিচে একটা কপিরাইট সেকশন থাকে, যেখানে বলা হয় যে এই ওয়েবসাইটের ওনারকে এই সেকশনটা মাস্ট থাকবে। উপরের সেকশনটা আমাদের প্রয়োজন হলে আমরা দিই। ফুটারে দুই সেকশন থাকে, এটা আমাদের প্রয়োজন হলে আমরা দিই, আদারওয়াইজ দিই না। যেমন ধরেন আমি এই ওয়েবসাইটে আমি অ্যাড করছি, তো যদি প্রয়োজন হয় আপনি অ্যাড করবেন, যদি প্রয়োজন না হয় আপনি অ্যাড করতে হবে না। এখন আমরা এই লেআউটটা তৈরি করব। প্রথম অবস্থায় এই লেআউটটা তৈরি করব। পরবর্তীতে আমরা আস্তে আস্তে ওই লেআউটটাকে এই ওয়েবসাইটের মধ্যে রূপান্তর করব। ক্লিয়ার আমার এতক্ষণের কথাবার্তা? আচ্ছা, ক্লিয়ার। জি ভাই।
এই তাহমিনা জি তাহমিনা স্যার না ক্লিয়ার। তাহমিনা নাকি একজন ছিল মনে হয় মেয়েদের মধ্যে। তাহমিনা রহমান, আপনি বুঝতে পারতেছেন? জি স্যার বুঝতে এখানে একদম HTML CSS জানে না হ্যাঁ কে কে? রেকর্ডিং টোটালি জানেন না কে কে? হ্যাঁ রেকর্ডিংটা হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। টোটালি জানেন না কে কে? একটু বলবেন। মানে আগে থেকে এই এটা সম্পর্কে আইডিয়া নাই কে কে? সবার আছে? স্যার আচ্ছা এইচটিএমএল সম্পর্কে হালকা পাতলা আইডিয়া ছিল, সিএসএস এই সম্পর্কে তেমন আইডিয়া ছিল না, কিন্তু এখন কাজ করতে করতে একটু একটু পেয়ে গেছি ইনশাল্লাহ। না আপনি আমি এই কারণে জিজ্ঞেস করতেছি, আগে আমি ছিল না। যারা মনে হুম। করেন যে বেশি কাজ করতেছে ওদের থেকে আমি তেমন জিজ্ঞেস করব না, যারা নতুন ওদের সাথে আমি কথাবার্তা বলবো, মানে জিজ্ঞেস করব যে আপনি বুঝতে পারতেছেন কিনা। তো আপনারা বুঝতে পারলে তাহলে আমি মনে করবো যে হ্যাঁ সেটা বোঝা যাচ্ছে। আর বাকিরা যারা করে ফেলছে এই ধরনের কাজ আগে, তারা তো এই জিনিসগুলো বুঝতেছে, তাই না? জি স্যার। তো আর কে কে নতুন বলেন তো? স্যার আমি তো এতক্ষণ কি লজ্জা স্যার আমি লাগছে? একেবারে নতুন স্যার। লজ্জা না, আগে তো বলছিলাম যে পারি না তেমন কিছু। লজ্জা লাগলে তো হেরে স্যার যাবেন। আমি এটা বন্ধু স্যার বন্ধু এখানে স্যার আমরা বললেন শিখতে না। আসছি, আসলে লজ্জা পেতে না। এখানে যারা হয়তো বা কিছু জানে ওরাও তো শিখতে আসছে, ওনাদেরও সম্পূর্ণ আছে, তাই না? আমরা যদি সব জানতাম হয়তো এরকম, তাহলে তো এখানে আর ট্রেনিং এর হ্যাঁ, জন্য আমরা আসতাম না। না, আগে কাজ করি নাই, মানে এখন শিখছি। এইচটিএমএল সম্পর্কে মোটামুটি ধারণা ছিল, বাট সিএসএস অল্প জানতাম, এতটা জানতাম না আর ভাইয়া কি। বলেন। অনুকূল ভাইয়া ঘোষ। আমরা জি ভাইয়া হুম, মানে আমরা এরপরে মানে অ্যাডভান্স গুলো মানে অ্যাডভান্স লেভেলে কোনগুলো শিখবো? অ্যাডভান্স লেভেলের আপনারা এখান থেকে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা শিখবেন। এরপরও যদি আপনারা যদি পারেন, দেন হচ্ছে যে পিএসপি শেখানো হবে। বুঝতে পারছেন? মানে আপনার, ভাইয়া, হ্যাঁ বলেন। মানে কোনো কোনো বলতে কোনো কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি শেখানো হবে? ওই তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আপনারা নিতে পারেন তাহলে শেখানো হবে আর কি। এটা আমাদের কোর্সে হচ্ছে যে বা বেসিক থেকে ইয়া অ্যাডভান্স। আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখান তাহলে খুব ভালো হবে, কারণ কি আপনার বোঝানোর সিস্টেমটা অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগছে, জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায় ভালোভাবে, সত্যি। সো আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কিছুটা হলেও টাচ দিয়ে দেন, অনেকটা আইডিয়া ক্লিয়ার অনেকে। আচ্ছা, সেটা বললাম তো, মানে সেটা কোনো ফ্রেমওয়ার্ক? হ্যাঁ না, অনেক ফ্রেমওয়ার্কে আসলে যাওয়া যাবে না, কারণ হচ্ছে যে আমাদের এই কোর্সের টার্গেটই হচ্ছে যে আপনি একটা সার্ভিসকে একটা স্কিল তৈরি করবেন, ওই স্কিলটাকে মনিটাইজ করবেন। বুঝতে পারছেন? যেমন ধরেন আপনি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে জানেন, হ্যাঁ? তো অনেকে মনে করে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করা এটা আর চারটিখানি কাজ কি, তাই না? এটা আর কি কাজ? সো অনেকে এটা মনে করে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি জানেন এটা তেমন আহামরি কোনো কাজ না, কিন্তু আপনি প্র্যাকটিস করেন নাই বা আপনি কাজ করেন নাই এই ফিল্ডে, সেজন্য আপনি এই সার্ভিসটা সেল করতে পারতেছেন না। হ্যাঁ, স্কিলটা প্রপারভাবে হয় নাই বিধায় আপনি সেল করতে পারতেছেন না। অনেকে দেখবেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে $1000 ইনকাম করে যাচ্ছে, ভালো ভালো ইনকাম করতেছে, হ্যাঁ। কিন্তু অনেকে দেখা যাচ্ছে সিএসসি ডিপার্টমেন্টে পড়েও 20,000 টাকা দিয়ে আপনার ইয়াতে জব করতেছে, এই কি বলে, কোনো সফটওয়্যার ফার্মে জব করতেছে, ও কোডিং লিখে লিখে। ডিফারেন্সটা হচ্ছে যে এখানে যে ওয়ার্ডপ্রেসের ভ্যালু সবচেয়ে বেশি। ভ্যালু বেশি বলতে, আমরা যখনই মার্কেট প্লেসে যখন কাজ করতে যাবেন, আপনি অনলাইন মার্কেট প্লেসগুলোতে যখন কাজ করতে যাবেন, তখন হচ্ছে যে কাজগুলা আর জন্য মানে সিকিউরিটি কম, যে কাজগুলো সিকিউরিটির এত প্রয়োজন হয় না, সেই কাজগুলো আসলে ফ্রিল্যান্সার দিয়ে করানো হয়। মনে করেন একটা ইনফরমেটিভ ওয়েবসাইট, সেটা একজন ফ্রিল্যান্সারকে দিয়ে করানো হয়। ধরেন কোনো একটা কোম্পানির মেইন ওয়েবসাইট, কোনো একটা কোম্পানির কোনো ইম্পর্টেন্ট পোর্টাল তৈরি করতে হচ্ছে বা একটা সফটওয়্যার তৈরি করতে হচ্ছে, এগুলো কখনো কোনো
ফ্রিল্যান্সার দিয়ে তৈরি করা হয় না। কারণ কেন, একজন ফ্রিল্যান্সারের চেয়ে একটা এজেন্সি অথবা একটা কোম্পানি অনেক বেশি ট্রাস্টেড। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমরা অনেকে যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি বিভিন্ন, তাদেরকে যদি আমরা জানা থাকেও, যেটা সবচেয়ে বেশি মার্কেটে কাজ চলতেছে এখন নিয়ে ওয়ার্ডপ্রেসে অনেক বেশি কাজ, কারণ ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক ছোট ছোট ওয়েবসাইট তৈরি করা যায়, যেগুলোর জন্য আসলে কোনো কোম্পানিও কোনো এজেন্সির কাছে যাইতে চায় না। যেমন ধরেন, এজেন্সির কাছে গেলে 1 টাকার জিনিস 1.5 টাকা হবে বা 2 টাকার কাছাকাছি হবে। হ্যাঁ, কিন্তু ফ্রিল্যান্সার দিয়ে কম রেটে কাজ করাই নিতে পারতেছে। এটা হচ্ছে কিছু ব্যাপার স্যাপার আছে, যার কারণে বড় ওয়েবসাইটগুলা এজেন্সিতে যায়, ছোট ছোট যে ওয়েবসাইটগুলা সেগুলা যায় যে ফ্রিল্যান্সারদের কাছে। এখন আপনাদের টার্গেট হচ্ছে অনলাইন মার্কেট প্লেসগুলোতে কাজ করা, যেমন ফাইবার বলেন, তারপর আপওয়ার্কে বলেন, আপনি আপওয়ার্কে বলেন, ফাইবারে বলেন, বড় প্রজেক্ট নিতে গেলে অনেকগুলো ছোট প্রজেক্ট করে আপনি ট্রাস্টেড হইতে হবে, তারপরও আপনাকে বড় প্রজেক্টগুলো দিবে। তাও কি যদি আপনি ওইখানে গিয়ে একটা এজেন্সি থ্রো দিয়ে আপনি কাজ করেন। অনেকে দেখবেন ফাইবারে, যদি আপনারা যদি এই সম্পর্কে আইডিয়া থাকে, ফাইবারে কাজ করতে গেলে টিম ওয়াইজ কাজ করে। হ্যাঁ, ফাইবারে কাজ করে শুধু ওইখান থেকে ক্লায়েন্ট নেওয়ার জন্য, এজ এ মিডিয়া হিসেবে কাজ করে ফাইবারকে, অথবা আপওয়ার্কে মিডিয়া হিসেবে কাজ করে, ওইখান থেকে ক্লায়েন্ট ডাইভার্ট করে ওর নিজের এজেন্সিতে। সো ওইখানে বড় কাজগুলো দেয়। সো এই কোর্সের টার্গেট হচ্ছে যে আপনাকে একটা স্কিল তৈরি করে ওই স্কিলটাকে মনিটাইজ করা। হ্যাঁ, তখন আপনি যদি এই প্রসেসটার সাথে একবার ইনভলভ হয়ে যান, মানে আপনি একটা স্কিল তৈরি করলেন, আপনি ওয়ার্ডপ্রেস জানেন না, আপনি ওয়ার্ডপ্রেস শিখলেন, একটা লেভেলে গেলেন, লেভেলে যাওয়ার পর আপনি অনলাইন মার্কেট প্লেসগুলোতে বিড করতেছেন, বিড করে আপনি টাকা আর্ন করা প্লাস আপনার অ্যাকাউন্টে চলে আসা টাকা, এটা একটা প্রসেস। এই প্রসেসটা যদি আপনি একবার করে ফেলেন, আপনাকে আর বলতে হবে না যে ভাই আপনি স্কিল তৈরি করেন, তখন আপনি নিজেই দৌড়াবেন যে স্কিল কোনটা তৈরি করতে হবে, যেটা টাকা দিয়ে ইচ্ছা টাকা দিয়ে করব, যেটা মানুষজন থেকে দাঁড় করে হোক যেমনিতে হোক আপনি স্কিল তৈরি করবেন। হ্যাঁ, সো এই জন্য হচ্ছে যে আমি যদি মানে এই কোর্সের ওইরকম না যে আপনাকে স্কিল তৈরি করাইতে করাইতে একদম অনেক লেভেলে নিয়ে যাবে, এরকমই না। এটা আমরা ধরে নিই যে আপনারা অনেক কিছু জেনে আসছেন না, আমি এখানে যারা কিছুই জানে না তেমন, তাদেরকে বেস করে আমার লেকচারগুলা প্রোভাইড করা হবে, তাদেরকে বেস করে, যারা অ্যাডভান্স তাদেরকে বেস করে আমি কিন্তু লেকচার দিব না, কারণ অ্যাডভান্সটা হচ্ছে অ্যাডভান্সই থাকবে। আপনারা যদি, হ্যাঁ, আপনাদের জন্য একটা সুবিধা কি, আপনি আপনার অ্যাডভান্সের কাজগুলো আমার সাথে শেয়ার করেন, আমি আপনাকে সলিউশন দিচ্ছি। বাট আমার লেকচার মডিউলটা এরকম হবে বেসিক থেকে অ্যাডভান্সে যাবে, এমন না যে অ্যাডভান্সে চলে গেল, হ্যাঁ, হুট করে, এরকম হবে না। কারণ হচ্ছে নতুন যারা থাকবে তারা আসলে এগুলা তখন আর টাচ করতে পারবে না। হ্যাঁ, এবং এটাও টেনশনের কোনো কারণ নেই। আপনাদের এই আজকে কয়টা 5টা ক্লাসে যতগুলা লেকচার আমি দিয়ে দিছি, এটা নতুনদের জন্য হয়তো বা ওভারও হয়ে যাইতে পারে, কারণ ওই দিনও আমি একটা লেকচারে দীর্ঘ 2 ঘন্টা মনে হয় 1.5 ঘন্টার মতো লেকচার দিছি আমি টানা। সো আমি এতক্ষণ লেকচার দিই না আসলে, আমি দেখবেন যে আমি সব মিলাই 1.5 ঘন্টা হয়তো 2 ঘন্টা এমনিতে কথাবার্তা বলি, লেকচার এত বেশি দিই না। সো ওই দিন একটাতে দিয়ে লাস্ট পর্যন্ত কে যেন বলতেছে ওভার হয়ে গেছে। সো আপনারা যতক্ষণ নিতে থাকবেন আমার লেকচার ততক্ষণ চলতে থাকবে, আপনি যখন বলবেন যে না ভাই আমি পারতেছি না, হ্যাঁ, তখনই স্টপ। সো এই কারণে হচ্ছে যে আপনারা যদি ওই যে আমাদের 50টা ক্লাস, হ্যাঁ, 200 ঘন্টার ক্লাস, এই 50টা ক্লাসের ভেতরে যদি আপনারা ডেডিকেটলি কাজ করেন, মনে করেন আজকে 5টা ক্লাস, আমরা 10টা ক্লাস শেষ হইতে হইতে PhD to HTML এ শেষ করে চলে যাব। হ্যাঁ, মানে আমি শেষ করাই দিব, আমার এটা একটা মডিউল শেষ হয়ে গেল, আমি যদি একটা টেমপ্লেট আপনাদেরকে করাই দিই, দেন রেসপন্সিভ যদি করে, দেন এই কাজটা শেষ, আর বুটস্ট্র্যাপ নিয়ে কথাবার্তা বলবো। এগুলো আমরা যদি 10টা ক্লাসের ভিতর, 10 বা 12টা ক্লাসের ভিতর হয়তো বা আমাদের শেষ হয়ে যাইতে পারে, যতটুকু লাগে আর কি। হয়ে গেলে এরপরে আপনাদের কাজ, আপনারা আমাকে ডিজাইন পাঠাবেন, মানে করে করে আউটপুট দেবেন, তখন আমরা ওয়ার্ডপ্রেসে যাব। ওয়ার্ডপ্রেসে আমি আপনাদেরকে 2টা পেজ বিল্ডার দিয়ে দেখানোর টার্গেট আছে, একটা হচ্ছে এলিমেন্টর আর একটা হচ্ছে ডিবি থিম। হ্যাঁ, সো এই দুইটাতে কভার করে এই দুইটাতে কভার করার পর যদি দেখতেছি যে আপনারা স্কিল প্রপারভাবে হয়ে গেছে, দেন আমি শিফট করব যে পিএসপিতে। হ্যাঁ, এটা ডিপেন্ড করতেছে সবকিছু আপনাদের উপর। আপনারা যদি আমার কাজগুলো বুঝাই দিতে পারেন যে 100% আপনারা নিতে পারেন, তাহলে আমি দিতে কোনো কি নেই, আমার কোনো দ্বিধা নেই। আমি তাহলে ভাইয়া, হ্যাঁ বলেন। তাহলে ভাই সিএসএস এর পরে আমরা ওয়ার্ডপ্রেস শিখবো, তারপরে আমরা পিএইচপি শিখবো। হ্যাঁ হ্যাঁ,
সিএসএস এর পর আমরা বুটস্ট্র্যাপে শেখার পর আমরা পিএইচডি টু এইচটিএমএল রেসপন্সিভ ডিজাইন কিভাবে করে এই স্কিলটা তৈরি করার পর এরকম একটা সার্ভিস আছে পিএইচডি টু এইচটিএমএল। হ্যাঁ, এই সার্ভিসটা আমরা এই স্কিলটা তৈরি করে এই সার্ভিসের জন্য আমরা প্রস্তুতি নিব। দেন হচ্ছে যে আমরা কিসে যাব, ওয়ার্ডপ্রেসে চলে যাব। ওয়ার্ডপ্রেসে আমরা ক্লাস করে যখন ওয়ার্ডপ্রেসে আমাদের একজনের 10টা 12টা পর্যন্ত কি হয়ে যাবে, ওয়েবসাইট তৈরি করে ফেলবেন। আপনি মোটামুটি সব ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেন এবং সব ইন্ডাস্ট্রিতে আপনি ওয়েবসাইট তৈরি করার ক্যাপাবিলিটি আছে আপনার। তখন হচ্ছে যে আমি মার্কেট প্লেস সম্পর্কে কিছু আলোচনা করব। মেন্টরিং এর জন্য আপনাদের মার্কেট প্লেস জন্য আপনাদেরকে আলাদা ট্রেনার থাকবে, বাট তারপরও আমি আলোচনা করে দিব যেন বেসিক ব্যাপারগুলা আমার 50টা ক্লাসের ভিতরে আপনাদেরকে মার্কেট প্লেস দেখাই দিব। তো এরপরে হচ্ছে যে আমরা পিএসপিতে চলে যাব। হ্যাঁ, পিএসপিতে গিয়ে যদি সময় থাকে আমি আপনাদেরকে ছোট একটা প্রজেক্ট করে দেখাই দিব। বেসিক কিছু ক্লাস নিয়ে ছোট একটা প্রজেক্ট করে দেখাই দিব কিভাবে আসলে বেসিক ব্যাপারগুলো আমরা প্রজেক্টে ইমপ্লিমেন্ট করি। হ্যাঁ, যেমন ধরেন এখন HTML কাস্টমাইজেশনটা দেখাইলে বেশি ভালো আর কি। কাস্টমাইজেশন সবার জন্যই ভালো, ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশন। আচ্ছা, র পিএসপি যদি জানা না থাকে ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশনে গেলে আটকাবে অনেক কিছু, বুঝতে পারছেন? মার্কেট প্লেসের ভ্যালু অনেক, যা দেখলাম ডেভেলপারের থেকে কাস্টমাইজেশনের ভ্যালু অনেক। সো ডেভেলপার হয়ে তো কাস্টমাইজেশন করতে পারবেন। আপনি যদি র না জানেন, মনে করেন আপনি যদি এই HTML CSS যদি না জানেন, হ্যাঁ, র মিন্স হচ্ছে যে আপনি এরকম হ্যান্ড কোড লিখে যদি না জানেন, আপনি কি এই ডিজাইনটাকে এডিট করতে পারবেন? প্রপার ভাবে পারবেন না, আপনি আটকাবেন, অনেক জায়গায় আটকে যাবেন। আমার একটু ইয়ে আছে, সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমি বেসিক আপনার ইয়া না করে, ঠিক না করে আমি অ্যাডভান্সে যাই না, বুঝতে পারছেন? কোনো কিছুর বেসিক ঠিক না রেখে আমি অ্যাডভান্সে যাই না। মনে করেন আমি আপনাকে শিখাই দিতে পারতেছি, হ্যাঁ, আপনি সার্ভাইভ করতে পারবেন না এটা নিয়ে, বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না, আমি আটকাই যাবেন। আমি আপনাদের এগুলা না দেখাই, HTML CSS এগুলা এত কোড টুট এগুলা না দেখাই, আমি তো বুটস্ট্র্যাপে গিয়ে সহজে একটা রেসপন্সিভ করে ফেলতে পারতাম তো। এটা দেখানোর অর্থ হচ্ছে যে আপনি যখন ওয়ার্ডপ্রেসে কাজ করতে যাবেন, কোনো একটা ডিজাইনকে আপনার কাস্টমাইজ করতে হচ্ছে এবং ওইখানে আপনার সিএসএস গুলা হ্যান্ড সিএসএস লিখতে হচ্ছে, হ্যাঁ, বা আপনার এই ধরনের আসছে প্রবলেম, তখন আপনি লিখতে পারবেন, বুঝতে পারছেন? এই প্রবলেমগুলো বেশি হয়, সিএসএস কাস্টমাইজ করে লিখতে হয় নিজের থেকে। তো এরকম যখন হবে, যখন কোনো দেখা যাচ্ছে যে আপনার একটা ডিজাইন তৈরি করতে হচ্ছে যেটার জন্য আপনার সিএসএস লিখতে হচ্ছে নিজের থেকে, তো আপনাকে যদি আমি বুটস্ট্র্যাপের এই যে বুটস্ট্র্যাপ অ্যাজ লাইক এ ফ্রেমওয়ার্ক, তাই না? তো এই ফ্রেমওয়ার্কটা যদি আমি আপনাদেরকে শিখাইলাম, আপনারা মনে করতেছেন ভাই অনেক কিছু শিখাচ্ছে, পারতেছি, কিন্তু আপনার ভাই তো জানে আপনি কোন জায়গায় গিয়ে আটকাবেন। হ্যাঁ, সো আপনি যখনই ইয়াতে যাবেন, ওয়ার্ডপ্রেসে কাজ করতে যাবেন, কোনো কারণে আপনার ক্লায়েন্টের এরকম রিকোয়ারমেন্ট আসতেছে যে আপনার কোনো একটা ডিজাইন সিএসএস লিখে আপনাকে কি করতে হচ্ছে, চেঞ্জ করতে হচ্ছে, তখন কিন্তু আপনি আটকাই যাবেন। হ্যাঁ, সো এই কারণে আমি আসলে আপনি যতটুকু স্কিল তৈরি করবেন, আপনার ফান্ডামেন্টালটা এত বেশি স্ট্রং হইতে হবে যেন আপনি নিজেই সার্ভাইভ করতে পারেন, আপনি নিজে প্রবলেম সলিউশন করতে পারেন। না আমার উপর ডিপেন্ড হইতে হবে ওরকম না, আমি আমার উপর কোনো স্টুডেন্টকে ডিপেন্ড করাই না। সো এটা হচ্ছে যে পরবর্তীতে আপনারা নিজেরাই সার্ভাইভ করবেন। আমার যে স্টুডেন্টগুলা বিগত বেচের যে স্টুডেন্টগুলা ওয়েবসাইটগুলো তৈরি করছে, আমি ওদেরকে ধরে ধরে ওয়েবসাইট তৈরি করাইনি, আমি একটা দেখাই দিছি, এরপরে হচ্ছে ওদেরকে দিয়ে করাইছি, ওরা যেখানে যে প্রবলেম ফেস করছে ওইখানে সলিউশন দিছি। আপনাকে কষ্ট করতে হবে, আপনি সার্ভাইভ করে আসতে হবে আমার সাথে ক্লাস করতে চাইলে আর কি। এগুলো আমার কিছু থিওরি আছে, ওই থিওরির বাইরে আমি ক্লাস আমি শুধু লেকচার দিয়ে যাব এরকম আমি করি না, আমাকে আউটপুট দিতে হবে। আচ্ছা, ওকে, ফাইন, আমরা নেক্সটে যাচ্ছি। অনেক কথাবার্তা বলে ফেলছি, ইয়ার বাইরে, লেকচারের বাইরে অনেক কথাবার্তা বলে ফেলছি। সো আমরা এই ধরনের একটা লেআউট তৈরি করব। তো এটার জন্য আমি আরেকটা পেজ নিই,
এটা তো ইন্ডেক্স নামে লিখছি। আচ্ছা, এটা হোম ডট এসটিএমএল দিই, অন্য নামে নিই, যেহেতু এটা ইন্ডেক্স নামে লিখছি, এটা আমাদের দরকার নেই। হোম ডট ডট এসটিএমএল। আমরা তো আগে মনে হয় ডিবের কাজ করি নাই ওইরকম। সো আমার এই স্টাইল ডট সিএসএসটা না রাখা উচিত। আমি আরেকটা নিচ্ছি, আপনারা এই নামে নেবেন না, আপনারা আচ্ছা আমি জাস্ট হোম ডট এসটিএমএল হোম ডট সিএসএস নিচ্ছি। হোম ডট সিএসএস নামে আরেকটা সিএসএস ফাইল নিচ্ছি, এটা তো আমি লিখতে চাই না। এসটিএমএল এখানে লিখবো যে পেইন্টিং সার্ভিস ওয়ে। এই প্রজেক্টটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। আমি এই হোম ডট সিএসএসটাকে লিঙ্ক করাবো css/home ডট সিএসএস। ওকে, এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা একটু চেক করে নিই। পিট্যাগের ভেতর হাই, এখানে আমি পিট্যাগের জন্য একটা কোড লিখি, কালার রেড। সো কই রে, আচ্ছা এই যে রেড হইলো, তাহলে আমার সিএসএস ঠিকঠাকভাবে কাজ করতেছে, এটা আমাদের দরকার নেই। এখন আমরা কি করব, এখন আমরা আমাদের এটা দেখে দেখে কাজ করব। প্রথমে একটা ডিপ নিতে হবে। প্রথমে কি নিব, একটা ডিপ নিব। তো এই ডিপের জন্য যেহেতু হেডার, আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে যেটার নাম হচ্ছে হেডার ট্যাগ। এই হেডার ট্যাগের নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য নাই। নির্দিষ্ট বৈশিষ্ট্য বলতে আমি বোঝাই যে এই হেডার ট্যাগ ইউজ করলে যে আমার ব্রাউজারে কোনো পরিবর্তন আসবে ওরকম কোনো কিছু না। হেডার ট্যাগ অ্যাজ এ ডকুমেন্টেশন ট্যাগ হিসেবে কাজ করে। মানে এটার ভেতরে, হেডার ট্যাগের ভেতরে হেডার রিলেটেড যতগুলা কাজ আছে, সবগুলা কোড আছে, সবগুলা থাকবে। যেমন ধরেন এই পেইন্টিং সার্ভিসের লোগো, এগুলো সবগুলা কি হেডার সেকশনে থাকবে। তারপর হচ্ছে ধরেন যে যদি হাসান মেডিকেল সার্ভিসের কথা বলি, এই সবগুলা হেডার সেকশনে থাকবে। যদি এটার কথা বলি, এই লোগো, এখানে এজেন্ট লগইন, হটলাইন, এগুলা কি থাকবে, হেডার সেকশনের ভেতরে থাকবে। সেজন্য এখানে হেডার ট্যাগটা ইউজ করা হয়। এখানে কি ট্যাগ ইউজ করা, হেডার ট্যাগ। এবার হেডার ট্যাগের ভিতর একটা ডিপ নিব। ডিপ আসলে কি, এটা একটা ট্যাগ, ডিভিশন ট্যাগ বলে। এই ডিভিশন ট্যাগের কাজ হচ্ছে যে আমরা যখনই কোনো আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, আমাদের যখনই বিভিন্ন সেকশন ভাগ করতে হয়, এই ভাগ করার জন্য আমাদের ডিভাইড করতে হয়, তখন আমরা এই ডিপ ট্যাগটা ইউজ করে থাকি। এটা একটা ব্লক এলিমেন্ট হিসেবে কাজ করে। ব্লক এলিমেন্ট তো আমরা চিনি, যখনই ডিপ বলি তখন এখানে ফুল উইথ জুড়ে একটা ব্লক তৈরি করে এবং তার নতুন লাইনে ক্রিয়েট হয়। বলেন কি যেন কে বলতে চাইছিলেন, কিছু বলতে চাইছেন কেউ? না স্যার। এবার হচ্ছে এই ডিপের জন্য একটা ক্লাস নিব। ক্লাসটার নাম দিব হেডার। কেন হেডার দিব, আমরা যখনই কোনো একটা ডিপ, কোনো একটা ক্লাস ডিক্লেয়ার করব, ওই ক্লাসটা অবশ্যই রিলিভেন্ট নাম হইতে হবে। ধরেন এখানে আপনি হেডার ট্যাগের ভিতরে ক্লাস হেডার না দিয়ে ধরেন যে XYZ দিলেন, তাইলে তো পরবর্তীতে আপনি 1 মাস পরে আপনার এই কোডগুলা দেখতে আসলে আপনিও বলে যাবেন যে এটা এখানে XYZ কেন দিলাম, XYZ দিয়ে কি বোঝায়। সেজন্য বাইরের ডিজাইনার তো বোঝার মানে বুঝতে তো আরো কষ্ট হবে, বুঝতে পারবে, বাট কোন একটা জিনিস দেখার সাথে সাথে বুঝে আর একটা খুঁজে নেওয়া, দুইটার মধ্যে ব্যবধান আছে। আপনারটা খুঁজে নিতে হবে যদি এখানে হেডার না লিখে অন্য কিছু লিখেন। সো আর হেডার থাকলে হচ্ছে কি দেখার সাথে সাথে বুঝে ফেলবে যে এটা হচ্ছে যে এই ডিপটার ক্লাস হচ্ছে হেডার। আর এই হেডার ট্যাগটা কেন দিই, এই যে হেডার দেখার সাথে সাথে বুঝে ফেলতে পারি যে এখানে এই হেডার ট্যাগের ভিতরে হেডার রিলেটেড সব কোড এখানে আছে, এর বাইরে ও আর কোনো দিকে ফোকাস করবে না। ধরেন আপনার যদি কোনো কারণে এগুলা কেন লিখে, আপনার যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে এই মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে হচ্ছে, এটা কোথায় আছে, হেডার সেকশনে আছে, তখন আপনি এসে জাস্ট ফোকাস করবেন হেডারটা কোথায় আছে। হেডার দেখলেন, আপনি আর আশেপাশে কোনো দিকে তাকাবেন না, ওই হেডারে চলে যাবেন। সো এভাবে সহজে খুঁজে পাওয়ার জন্য, ফ্লেক্সিবল হওয়ার জন্য, আপনার কোডগুলো ফ্লেক্সিবল হওয়ার জন্য আপনাকে এই হেডার ট্যাগগুলো লিখতে হবে। সো এখন আমি কি লিখলাম, এই যে ক্লাস হেডার, এই ক্লাস হেডারের জন্য আমি কি লিখবো, সিএসএস লিখবো। ক্লাস যেহেতু সেই জন্য আমরা ডট এবং হেডার
এবং হেডারের জন্য আমরা উইথ বলতেছি, এখানে আমরা কোনো পিক্সেল ইউজ করব না। এখানে উইথের ক্ষেত্রে যেহেতু আমরা রেসপন্সিভ করার টেন্ডেন্সি, আমরা যেহেতু আমাদের ওয়েব পেজগুলাই রেসপন্সিভ হয়, সেই জন্য আমরা উইথ পার্সেন্ট ইউজ করব। উইথের ক্ষেত্রে পার্সেন্ট ইউজ করব 100%। আচ্ছা 100% ইউজ করব না, কেন 100% ইউজ করতেছি? এদিকে কিছু স্পেস আছে না, আমি এটাকে ফলো করতেছি, তাই না? এদিকে কিছু স্পেস আছে না, আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আছে। এদিকেও কিছু স্পেস আছে। তাহলে আমরা যদি 80% দিই, 80% দিয়ে যদি এটাকে সেন্টার করে দিই, তাহলে কি এদিকেও 10%, এদিকেও 10% কি স্পেস তৈরি হয়ে যাবে। তাহলে আমি উইথ দিব যে কি 80%। ওকে, এবার হাইটের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ ইউজ করব না, কারণ হাইটের ক্ষেত্রে আমাদের তো স্ক্রল বার ক্রিয়েট হয়, সেজন্য আমরা পার্সেন্টেজ ইউজ করব না। হাইটের যত কন্টেন্ট আমরা দিতে থাকবো তত কি হাইটের লেন্থ বাড়তে থাকবে, অটো বাড়তে থাকবে, আমরা কোনো কিছু বলে দিব না। সো এখানে এমনিতে হাইটের মিনিমাম একটা সব সময় যদি আমরা দেখি এই উইথ এই হেডারটা 100 পিক্সেলের কাছাকাছি হয়, 100 পিক্সেল অথবা হাইটের ক্ষেত্রে 100 পিক্সেল অথবা 70 পিক্সেল অথবা 80 পিক্সেল এরকম হয়। সো আমরা মিনিমাম 100 মানে ম্যাক্সিমাম 100 পিক্সেল দিয়ে রাখি, আমাদের পছন্দ অনুযায়ী পরবর্তীতে বড় ছোট করব। ব্যাকগ্রাউন্ড কালারে একটা কালার দিই, নাহলে আমরা বুঝতে পারবো না যে আসলে ডিজাইনটা ঠিকঠাকভাবে আসছে কিনা। সো ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমি কালার কোড থেকে নিই, এখান থেকে নিলে আজে বাজে কালার ইউজ করে ফেলবো। এখান থেকে শুরু করি, এখান থেকে কালার দেওয়া শুরু করি। সো এই কালার কোডটা ইউজ করতেছি। এবার আমি দেখি, এই যে আসছে, তাই না? এক পাশে চলে আসছে, তাই না? এটাকে আমি সেন্টার করব। সেন্টার করলে আমি বলছি যে ব্লক এলিমেন্টগুলো সেন্টার করার জন্য মার্জিন 0 পিক্সেল অটো ইউজ করতে পারি। যেহেতু এটা কোনো টেক্সট না, সেক্ষেত্রে আমরা সেন্টার করার জন্য ইউজ করতে হবে মার্জিন 0 পিক্সেল অটো। তো সেভ করলাম, সেভ করার পরে আমরা যদি দেখি এটা কি হয়ে যাবে, সেন্টার হয়ে যাবে। এই যে দেখেন এখানে কিছু স্পেস আসছে না? হ্যাঁ স্যার। জি স্যার। এদিকেও কিছু স্পেস আছে, মানে কিছু এক্সট্রা প্যাডিং এবং মার্জিন নিয়ে রাখে। আমরা জানি একটা সিলেক্টরের কথা আমরা শিখে আসছি, ইউনিভার্সাল সিলেক্টর, যেটা যদি আমাদের এখানে কোনো এক্সট্রা প্যাডিং মার্জিন নিয়ে থাকে, ইউনিভার্সাল সিলেক্টরের কাজ হচ্ছে যে আপনার ওয়েবসাইটের মধ্যে সার্বজনীন কোনো ব্যাপার স্যাপার যদি থাকে সবগুলো এখানে লিখতে পারেন। ধরেন আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি যে ইয়াটা ইউজ করতেছেন, ফন্ট ফ্যামিলিটা ইউজ করতেছেন, সেটা ফিক্সড, সেটা আপনি ইউনিভার্সাল সিলেক্টরে লিখে দিয়ে চলে যেতে পারবেন, সেটা সব জায়গায় কাজ করবে। বুঝতে পারছেন? স্যার এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করলে পুরোটাই মানে একই থাকবে না, এই ব্যাকগ্রাউন্ডটাই থাকবে? হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটাই কাজ করবে। এরকম ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেট করি না, যেটা করি সেটা বলতেছি, মানে ফন্ট ফ্যামিলি করি, মানে সবগুলা ফন্ট কিন্তু সেম, মানে আমি এমনিতেই সেজন্য এটা বলতেছি। প্যাডিং আর মার্জিন, আমাদের কোনো যদি এক্সট্রা প্যাডিং বা মার্জিন নিয়ে থাকে ওইটাকে আমরা প্রথম অবস্থায় 0 পিক্সেল করে দিব। পরবর্তীতে আমরা কোনো ডিবে এগেইনস্টে প্যাডিং মার্জিন নিলে সেটা আলাদা কথা, বাট আমরা প্রথম অবস্থায় কি করে দিব, 0 পিক্সেল করে দিব। এখন দেখেন এখানকার যে প্যাডিংটা, এখানে যে স্পেসটা আসছে ওটা রিমুভ হয়ে যাবে, চলে গেছে, দেখছেন? আচ্ছা আচ্ছা, এরপরে আমরা কোড লেখার সময় অবশ্যই কমেন্ট করব, কমেন্ট ছাড়া কোড লিখবো না। আমি একদম স্ট্যান্ডার্ড ফরম্যাটে কোড লেখাচ্ছি। এখানে বলে দিচ্ছি যে এটা হেডার সেকশন, এভাবে লিখতে হবে। আমি আপনারা যখন ইয়াতে জমা দিবেন এভাবে দেখবো আমি যে আপনি ইয়া ইউজ করছেন কিনা। সো কোড সবাই লিখতে পারে, কম বেশি কোড সবাই লিখতে পারে, কিন্তু আপনার কোডটা দেখে বুঝতে হবে যে আপনি প্রফেশনাল। আপনার কোডের স্ট্রাকচার দেখে, আপনার কোডের সবকিছু দেখে আপনাকে মানে কেউ একজন আপনার কোডে যখন কাজ করতে যাবে তখন বুঝতে পারবে যে আপনি প্রফেশনাল। হ্যাঁ, প্রফেশনাল মেথডে আপনি কাজ করেন। সো এগুলা মাথায় রাখবেন। এটা না দিলেও চলে, কিন্তু তখন আপনি অ্যাভারেজ। এটা যখন এত সুন্দর করে আপনি কোডগুলো লিখবেন তখন অন্যদের চেয়ে একটু ভিন্ন। আপনার ক্লিন কোড লেখার হ্যাবিট আছে, হ্যাঁ, সবাই চায় যে ক্লিন কোড লিখতে, যেটা অন্য কেউ খুব সহজে রিড করতে পারে। সো আমাদের এই হেডারটা গেল।
তার মানে কি এটা গেল, তাই না? সো এখানে আমি এই অংশটা লিখবো, এটা একটা ল্যাব হেডিংয়ে দিয়ে এটা লিখে রাখবো যেন আমি বুঝতে পারি, নাহলে তো এখানে কালার আসলে কোনটা কি জন্য তৈরি করছি সেটাও তো বুঝতে পারবো না। সো এখানে আমরা হেডার সেকশনটা এখানে লিখে দিব, ধরেন H2 বা H3 দিয়ে আমরা লিখে দিব। H2 ট্যাগ নিলাম, এখানে বলতেছি যে এটা হেডার সেকশন। আপনাদের বোঝার সাথে হেডার নতুনদের জন্য হেডার সেকশনে কি থাকে, লোগো থাকে, সোশ্যাল আইকন থাকে অথবা অ্যাড্রেস থাকে, এইসব জিনিসপত্র থাকে, অথবা থাকে যে লগ ইন ইনফরমেশন, এইসব জিনিস থাকে। হ্যাঁ, তো এটার জন্য আমি কি করি, একটু করে ডিজাইন করে দিই দেখতে যেন ভালো টালো দেখায়। এই যে এটাকে সেন্টার করে রাখি। তাহলে সেন্টার করলে কি লিখবো, আমি বলবো যে নতুন, হ্যাঁ টেক্সট অ্যালাইন সেন্টার করব, কিন্তু নতুনদের জন্য আমি কিরকম লিখবো, আমি H2 দিয়ে লিখে দিব না। H2 দিয়ে যদি লিখে দিই তার মানে আমার এই ওয়েব পেজের মধ্যে যতগুলো H2 আছে সবগুলাতে অ্যাপ্লাই হবে। আমরা লিখবো যে হেডার H2। এটার অর্থ কি জানেন, এটা আমরা ম্যাক্সিমাম জায়গায় এরকম ইউজ করব। এই আমার এই হেডার ক্লাস হেডারের ভিতরে যে H2 আছে ওর জন্য আমি CSS লিখতেছি। নতুনরা এই হেডার সেকশনের ভিতরে আমার যে H2 আছে ওইটার জন্য আমি CSS লিখতেছি, আর বাকিগুলোর জন্য আর দুনিয়া এখানে যদি 1000টা H2 থাকে সেগুলো একটা তো অ্যাপ্লাই হবে না এটার ভিতরে যা লিখবো তা। সো এটার ভিতরে আমি একটা কালার লিখে দিচ্ছি, এটা কালার হোয়াইট করে দিই, আবার টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই। আর বেশি কিছু লিখতেছি না, যেহেতু এগুলো আমরা পরবর্তীতে আবার ডিলিট করে দিব, যখন এই সেকশন নিয়ে কাজ করব ডিলিট করে দিব, সেই জন্য আর বেশি কিছু লিখতেছি না। একটা কাজ শেষ, ক্লিয়ার? এবার আসি আমাদের আরেকটা পোর্শন কি, ন্যাপবার নিতে হবে। তো ন্যাপবারের জন্য আমরা ন্যাপবারের ক্ষেত্রে আমরা এখানে লিখি যে সেকশন নামে একটা ট্যাগ নিই। এটাও ঠিক সেম হেডার সেকশন দিয়ে যেভাবে বোঝাই, সেকশন আলাদা করা, ভাগ করা। এটা যে হেডার সেকশন, এটা ন্যাপবার সেকশন, এটা মেন কন্টেন্টের সেকশন, বা এটা হচ্ছে যে আপনার ফুটার সেকশন, এভাবে আলাদাভাবে বোঝানোর জন্য সেকশন ধরে মানে সেকশন ধরার এটা করলে সুবিধা কি, আপনি ধরেন এখানের ভিতর আপনি 100টা লাইনের কোড লিখলেন, 500 লাইনের কোড লিখলেন, আপনি যখন এই জায়গায় ক্লিক করবেন, দেখেন আমি যখন মাঝখানে ক্লিক করি এটার এন্ডিংটাকেও আমাকে কি আন্ডারলাইন করে দেয়। তাহলে মানে কোডটা কোন জায়গা থেকে স্টার্ট হয়েছে, কোন জায়গা থেকে কোন জায়গায় শেষ হয়েছে, এটা আমরা খুব সহজে ধরে ফেলতে পারি। আলাদাভাবে আলাদা সেকশনে তৈরি করা বা আলাদা ভাগ করে রাখা, যেটা ন্যাপবার এখান থেকে এখানে এতগুলা কোড আছে, এটা স্লাইডার সেকশন থেকে ইন সেকশনে এতটুকু কোড আছে, তাহলে ওই সেকশনটা নিয়ে কাজ করা হয়, বাকিগুলো তার ফোকাস করা হয় না। যেখানে প্রবলেম হবে ওই সেকশনটাতে নিয়ে কাজ করব। আর যদি আমি এইভাবে না লিখি, সবগুলা ঢালাওভাবে আমি কোড লিখি, তখন কি হবে, আপনার এখানে হেডারে প্রবলেম হয়েছে, আপনি এবার বাটি চালান দিতে হবে যে হেডারটা কই কোন দিকে লিখছি, ডিপ কোন জায়গায় লিখছি, এখন দেখার সাথে সাথে বুঝে ফেলতে পারবেন। সো এবার এই সেকশন আমি বলে দিচ্ছি যে এই সেকশনে বলতেছি যে আমার এটা মেনু অথবা ন্যাব অথবা নেভিগেশন, এতগুলো লিখতেছি যে নতুনদের জন্য নেভিগেশন বার, মেনু বার অথবা ন্যাব বার অথবা নেভিগেশন বার আমরা বলে থাকি। ওকে, এটার স্টার্টিং ট্যাগ স্টার্ট, তারপর এটাকে কপি করি, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। ওকে, এবার এটার ভিতর লিখবো, এটার ভিতর একটা কি নিব, ডিপ নিব, আমাদের একটা ডিপ নিব, এই যে ডিপটা, এই যে মেনুর জন্য একটা ডিপ নিব আগের মতো। এই ডিপের একটা ক্লাস হবে, আমরা মেনুও দিতে পারি, ন্যাবও দিতে পারি, অথবা ন্যাব বারও দিতে পারি। আমরা ন্যাব দিলাম, এই ন্যাবের জন্য CSS লিখবো, আগে যেভাবে লিখছি ঠিক ওভাবে, ডট ন্যাব। দেখেন ডট ন্যাব, আমি এখানে একটু করে দেখি, আমার এটা কিন্তু ফুল উইথ জুড়ে না, ন্যাববারটা ব্ল্যাকটা কিন্তু ফুল উইথ জুড়ে, তাই না? তাহলে আমি কি দিব, 100%। উইথ হবে কত, 100%। ন্যাববারের হাইট সবসময় আপনার 40-50-এর চেয়ে বেশি হয় না। যদি আমরা এক্সটার্নাল এই ধরনের ন্যাববার তৈরি করি, এটা 40 থেকে 50-এর বেশি হয় না। সো আমরা 50 দিলাম আপাতত, কিন্তু আপনারা যদি কমাইতে হয় কমাই দিবেন, বাড়াইতে হইলে বাড়াই দিবেন, কিন্তু 40-50-এর বেশি আমরা আসলে এই ন্যাববার রাখি না।
সব সময় আপনি যদি অনেকগুলো ওয়েবসাইট রিসার্চ করেন তাহলে 40 থেকে 50 বা 60 পিক্সেল মতো পাবেন। এটার ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু আমাদের ব্ল্যাক, সো আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিয়ে দেব। আমরা একটু করে দেখি, টায়ার্ড হয়ে যাচ্ছে। এই যে চলে আসছে না, এখানের ভিতর এখন আমরা কি লিখবো, যে এটা ন্যাপ বার, যে এটা একটা লেভেল দিয়ে বোঝাই দিব, লেভেল লিখতেছে, এগুলো ডিলিট করে দিব পরবর্তীতে। ন্যাপ বার সেকশন, এটাতে কি থাকে, এটাতে হয়তোবা পেজের লিংক থাকে অথবা ক্যাটাগরি থাকে। এই যে ইউএল লিস্ট থাকে, আনঅর্ডার লিস্ট থাকে। না, নডাল লিস্টের ভিতরে কথাবার্তা। এই যে এগুলো হচ্ছে বিভিন্ন পেজের লিংক, ক্লিক করলে ওই পেজগুলোতে যাবে। তো এরকম জিনিসপত্র আমরা রাখি আর কি। এটার জন্য আমি এখন কি লিখবো, আমি এটার জন্য সিএসএস লিখবো। এটা বলতেছি যে ন্যাপ বারের ভিতরে h2 যেটা আছে ওইটার জন্য কাজ করবে। তো এটাকে কপি করতেছি, সেম কোডগুলা কপি করতেছি। হ্যাঁ, ব্রেক টাইম দিচ্ছি। এই যে চলে আসছে, তাই না? ওকে, আমরা ব্রেকে যাব বলতে আমাদের নামাজের টাইম বেশিক্ষণ থাকে না। প্র্যাকটিস, দ্যাটস ইট, এইটুকু। শোনা যাচ্ছে আমাকে? সবাই জি ম্যাপে স্যার, চলে অবশ্যই আসছে। শুনতে পাচ্ছি। সবাই ম্যাপে চলে আসছে। জি স্যার, শোনা যাচ্ছে। তো সবাই আসে না এখনো? বাকিগুলো সেম, আমরা এই ডিপগুলো তৈরি করব। জাস্ট আমি স্লাইডারের জন্য স্লাইডার ডিপ তৈরি করব। তো সেম প্যাটার্নে, এখানে মানে নতুন কিছু নেই, সেম প্যাটার্ন আমি স্লাইডার ডিপ তৈরি করব। স্লাইডার সেকশন স্টার্ট এভাবেও লেখা যায়, অথবা আমরা ইন্ডিং ট্যাগ করি না, যে এটা দিয়েও আসলে স্টার্ট আর ইন্ড বোঝায়। পরবর্তীটাতে দেখাই দেব। মাঝখানে যেটা লিখবো, আমরা সেকশন লিখবো আগের মতো। এটা একটা সেকশন, এই সেকশনের মধ্যে এই সেকশনের মধ্যে আমরা লিখবো ডিপ নিব। ডিপের মধ্যে এখানে হচ্ছে ক্লাস, আমাদের কি স্লাইডার। ওকে, এখানে ক্লাস স্লাইডার। আমরা যদি একটু করে আমাদের ওয়েবসাইটটা দেখি, আমি একটু শেষ করব। আমাদের ওয়েবসাইটটা যদি দেখি, এখানে হচ্ছে স্লাইডারটা তো 80%, তাই না? এদিকেও কিছু জায়গা খালি, এদিকেও কিছু জায়গা খালি, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে আমরা লিখবো যে ডট স্লাইডার উইথ হচ্ছে যে উইথ হচ্ছে যে আমাদের 80%। তারপর হাইট হচ্ছে স্লাইডার 400 থেকে 500 হয়, তো আমি 500 পিক্সেল দিলাম। মিনিমাম 400 থেকে 500 পিক্সেলের মতো হয়, আরো বড় দিতে পারে, 600 পর্যন্ত যাইতে পারে। তারপর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার, হচ্ছে যে ধরুন রেড। তারপর হচ্ছে যে মার্জিন সেন্টার করতে হচ্ছে না, মার্জিন 0 পিক্সেল অটো। যেহেতু 80% দিছি, যার কারণে আমাদেরকে এটা কি সেন্টার করতে হবে, তাই না? 80% দিছি, সেই জন্য এই যে দেখেন চলে আসছে। স্যার একটা প্রশ্ন করি স্যার এখানে। হ্যাঁ বলেন। 400 পিক্সেল দিলাম স্যার হ্যাঁ স্যার, এই যে 80% এর ব্যাপারটা, এটা যদি জুম করে ছোট করে ফেলি তাহলে ডানে বামে যে বড় জায়গাটুকু দেখাবে সেটার কি কালার দেখাবে? হোয়াইট কালার। ওইটাকে যদি কালার দেই, ওই হোয়াইট কালার না দিয়ে অন্য কালার দিতে হলে এটা বডিতে দিতে হবে। বডি মানে এটা হচ্ছে যে বডি, এটা হচ্ছে বডি, পিছনে ব্যাকগ্রাউন্ড, এখানে কোনো কালার নাই। হ্যাঁ, পিছনে যে ইয়াটা আছে বডিটা হচ্ছে হোয়াইট কালার হয়, এটা আমরা কালার দিতে পারি। তখন আপনি বডি ট্যাগটাকে ধরে আপনি ব্যাকগ্রাউন্ড কালার সেটআপ করতে হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার।
আচ্ছা, তাহলে এবার আসি আমরা স্লাইডারের ভিতরে, এখানে বলে দিব যে স্লাইডার। এখান থেকে আমরা স্লাইডারের জন্য সিএসএস লিখব, স্লাইডার H2 H2 এর ভিতরে আমরা কালার হোয়াইট করে দিব। এগুলো হচ্ছে পরবর্তীতে আমরা আবার কেটেও দিব, এগুলো আমরা জাস্ট এখন বোঝার স্বার্থে লিখতেছি, যে তাহলে আমরা জিনিসটা দেখতে ভালো দেখাবে না সেন্টার। সো ভাইয়া প্রথম একটা ওয়েবসাইট বা পিএইচডি টেমপ্লেট পেলে সবার আগে ওটা লেআউটটা তৈরি করব। হ্যাঁ, লেআউট তৈরি করে ফেললে একটা মানে ঝামেলা থাকে না, যে আপনার ওয়েবসাইটে কোন জায়গায় কি কন্টেন্ট হবে সেটা একদম আপনি মাইন্ড ফিক্সড। আমি এই জায়গায় এখানে না, শুধু আমরা যখন একটা ওয়েবসাইটকে অ্যানালাইসিস করি বা একটা ওয়েবসাইটে কি কি কন্টেন্ট রাখবো, কোন জায়গায় কি রাখবো, কি ধরনের হয়, ওগুলো আমরা একটা খাতায় স্কেচ করে ফেলি যে আসলে আমি এই জিনিসগুলো এইভাবে রাখতে চাচ্ছি। সো আপনার যে একটা ওয়েবসাইটকে আপনি যখন ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন, এটা ভিজুয়াল একটা জায়গা আপনার চলে আসতে হবে, তা ওইটার ইমপ্লিমেন্টেশন আপনি এখানে দিচ্ছেন। হ্যাঁ, এটা করতে গেলে একটু সময়ের প্রয়োজন হয়, একটু অ্যাডভান্স হয়ে গেলে তখন আমরা ডিরেক্টলি হেডার সেকশনটার কাজ করে নেভিগেশন সেকশনটা এভাবে সবগুলো একসাথে করে নিই না, তখন আলাদা আলাদাভাবে করে ফেলি আর কি, যখন আমরা একটা এক্সপার্ট হয়ে যাই। যে এখন তো আমরা এখন নতুন অবস্থায়, সেই জন্য এভাবে টোটাল একটা ওয়েব পেজের মধ্যে কী কী কন্টেন্ট থাকে, কী কী সেকশন থাকে, এগুলো আমার বোঝানোর জন্য। মানে আপনি অ্যাডভান্স হয়ে যাবেন, তখন হেডার সেকশনের কাজ সবগুলো শেষ করে আপনি এই সেকশনটাতে আসতে পারবেন। হ্যাঁ, তারপর এই সেকশনের কাজ শেষ হলে নিচের সেকশনটাতে আসতে পারবেন, এভাবেও আসতে পারেন। তো এটা যে স্লাইডার চলে আসলো, স্লাইডারের পরে হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট। তো আমি এখানে কমেন্ট করব মেইন কন্টেন্ট, স্টার্ট না লিখে যদি এরকম লিখি / মেইন কন্টেন্ট, এটা দিয়েও বোঝাচ্ছে যে এন্ডিং ট্যাগ, বুঝছেন? আমরা স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগ বলি না, মানে স্টার্ট ইন লিখতে হবে না, দ্যাট এটা লিখলেও আমাদের কি বোঝা যায় যে আসলে এটা কি ইন করছে আর কি। তো এখানেও ঠিক সেকশন, সরি ক্যাপস লক উঠে গেছে, সেকশন, এখানে ডিপ নিলাম, ডিপের ভিতর দিলাম যে ক্লাসের মধ্যে ধরো এটা মেন কন্টেন্ট নিলাম, মেন কন্টেন্ট নামে রাখলাম, এবং এটার ভিতরে এটার জন্য আমি সিএসএস কোড লিখব, মেন কন্টেন্ট উইথ বলে দিব যে এটাও কি, আমরা একটু দেখে আসি নতুনদের জন্য, আমরা একটু দেখে আসি আমাদের ওয়েবসাইট। মেন কন্টেন্টের দুই পাশে কিন্তু স্পেস আছে, তাই না? তাহলে 80%, তাই না? তাহলে উইথ দিব যে কি 80%, আর মেন কন্টেন্টের হাইট তো অটো বাড়তে থাকবে, তারপর আমরা ধরেন 600 পিক্সেল মতো আপাতত দিয়ে রাখি, এটা যত কন্টেন্ট আমরা বাড়তে দিব তত কন্টেন্ট বাড়তে থাকবে। সো মেন কন্টেন্ট 600 পিক্সেল, এখানে লিখতেছে যে ব্যাকগ্রাউন্ড কালার অলিভ, এটা দেখি। আচ্ছা, মার্জিন করতে হবে। আচ্ছা, মার্জিন করার আগে বাকি সবগুলো একসাথে লিখে ফেলে বাকিদের হয়তো বা বুঝতে অসুবিধা হইতে পারে, আমি এতটুকুতে দেখি কি হচ্ছে। HTML সেভ করে নেই। এক পাশে চলে আসছে, এটা সেন্টার করব। এই ফাতেমা আছেন? জি স্যার। বলেন তো সেন্টার কি করব, সেন্টার কিভাবে করব? আপনি যে পোস্ট করেছে মার্জিন 0 পিক্সেল অটো, 0 পিক্সেল অটো। হ্যাঁ, পিক্সেল কারণ তৎক্ষণাৎ প্রশ্ন করছেন, উল্টা পাল্টা হয়ে গেছে সব। এক ধুন মে সব বদল দি স্যার পিক্সেল বানান আসছে। এখানের ভিতর আমি মেইন কন্টেন্টটা লিখে দিব, S2 মেইন কন্টেন্ট।
হুট করে জিজ্ঞেস করে বলছে না কি বলবেন খুঁজে পাচ্ছিলেন না। কন্টেন্ট H2 কালার হোয়াইট টেক্সট অ্যালাইন সেন্টার। কাজ শেষ। আরেকটা আছে চলে আসছে এবার ফুটার অংশ। সো এখান থেকে আমরা বলবো যে ফুটার স্ল্যাশ সরি শিট এখানে যখন ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এটা ইন বোঝাই, তো অনেক জায়গায় এরকমই দেখবেন। তো এখানে একটা এখানে নিব যে আবার একটা ট্যাগ নিব, সেটা হচ্ছে ফুটার ট্যাগ। এখানে যেটা নিব সেটা হচ্ছে ফুটার ট্যাগ। আমরা উপরে হেডার ট্যাগ নিছি না, এখানে যে ট্যাগটা ইউজ করব সেটা হচ্ছে কি ফুটার ট্যাগ। ওকে, এখানে যে ট্যাগগুলো ইউজ করছি সেগুলো হচ্ছে ফুটার ট্যাগ। ফুটার ট্যাগে আমি লিখব যে আবার একটা ডিভ নিলাম, ডিভের ক্লাস দিব। ক্লাস ধরেন আমরা ফুটার লিখলাম, ফুটার ক্লাস। তো এখানে এসে যদি বলি যে ডট ফুটার সেম ফুটারটা যদি আমরা একটু করে দেখে আসি, এটা 80%। কেমনে বুঝতেছি আমরা 80%? এখানে উপর একটা বর্ডার আছে দেখছেন, এই বর্ডারটা যদি এটুক পর্যন্ত আসতো তাহলে কি 100%, তাই না? বর্ডারটা এখানে শেষ, মানে এখানে কিছু জায়গা ব্ল্যাঙ্ক রাখছে, এদিকেও কি সেম ব্ল্যাঙ্ক রাখছে। সো এটা হচ্ছে 80%। সো ওইটা দেখে আমরা উইথটা ইউজ করবো যে কত 80%। দেখেন আমি কিন্তু ওই ওয়েবসাইটটাকে ইনস্টলেশন হিসেবে নিয়ে কাজ করতেছি, আমি নিজ থেকে কিছু মানে অতিরিক্ত ইয়া করতেছি না। ফুটার সেকশনে দুইটা সেকশনের কথা বলছি, আমরা একদম বেসিকে যাচ্ছি। আমি নিচের এই সেকশনটা ইউজ করব, যার কারণ আমি 60 বা 70 পিক্সেল ইউজ করব, শুধু নিচের কপিরাইট সেকশনটা ইউজ করব। এর উপরে যে কন্টেন্টটা আছে ওইটা এখনো ইউজ করব না। যদি আমরা করে থাকি, ধরেন আমরা যখন এই ওয়েব পেজটা রেডি করতেছি তখন দেখতেছি যে আমরা পারতেছি সব কিছু ঠিকঠাকভাবে, তখন আমি এখানে বাড়াই দিব আর কি, ডিপ নিয়ে নিব, এক্সট্রা ডিপ নিয়ে আমরা কাজ করব। সো এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, ধরেন ব্ল্যাক দিলাম। ওকে, আবার এটার ভিতরে H2 ট্যাগ নিব, H2 ট্যাগ নিয়ে এখানে লিখব যে কি ফুটার সেকশন। এটা দিলাম, নর্মালি কিরকম দেখা যাচ্ছে। সিএসএসটা সেভ করা হয়নি, টেক্সট অ্যালাইন সেন্টার দিতে দিই নাই, টেক্সট অ্যালাইন এটা মার্জিন সেন্টার করে নাই। তো আমি এখন করব যে কি মার্জিন 0 পিক্সেল অটো, তারপর হচ্ছে যে H2 জন্য লিখব যে ফুটার ভিতর যে H2টা আছে ওইটার জন্য আমরা সিএসএস লিখব। এখানে লিখব যে টেক্সট অ্যালাইন সেন্টার কালার হোয়াইট। কাজ শেষ। তো এটা হচ্ছে আমাদের মূল ওয়েব পেজ। ওকে, আমরা আগামী ক্লাসে যেটা করব, এই ওয়েবসাইটের মধ্যে এই কন্টেন্টগুলো ইমপ্লিমেন্ট করা স্টার্ট করব। ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমরা এতদিন যে সিএসএসগুলো শিখছি ওই সিএসএসগুলো ইউজ করব, এবং এছাড়াও যখন আমাদের অন্যান্য কন্টেন্টগুলো এছাড়াও যখন আমাদের অন্যান্য সিএসএসগুলো লাগবে তখন আমরা ইনস্ট্যান্ট শিখে ওই যে এখন আস্তে আস্তে তখন হবে যে এটা লাগতেছে একটা সিএসএস শিখলাম নতুন, ওইটা আমরা পরবর্তীতে ইমপ্লিমেন্ট করব। এরকম বেসিক যা জানার যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয় ওগুলো আমি বলে দিছি। এর বাইরেও কাজ করতে গেলে দেখবেন যে যত বেশি আপনারা কাজ করবেন তত বেশি সিএসএস নিয়ে আপনাদের মানে সিএসএস আপনাদের যারা প্রয়োজন হবে জানতে হবে। তখন ওইগুলো প্রবলেমগুলো যখন আমাকে দিবেন, আমি তো কোনো কিছু মুখস্থ করে রাখি নাই, তো তখন হচ্ছে যে আমিও এটা সলিউশন দিব যে হ্যাঁ এই সিএসএসটা ইউজ করে থাকেন, অথবা আপনার প্রবলেমটা এরকমই হয় না যে আমার কাছেও নতুন বা আমার কাছে মনে নাই,
সো আমিও তখন খুঁজে আপনাকে বললাম যে হ্যাঁ এই সিএসএসটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এর বাইরে যত বেশি কাজ করবেন তত বেশি আপনি জানতে পারবেন। হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চেন আছে এসব নিয়ে? কপিরাইটটা কি ভাই ওই ফুটার সেকশনের ভিতরেই রাখবো আমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কপিরাইট ফুটারে, কপিরাইটটা আসলে ফুটার সেকশনের মধ্যে থাকে লাস্টে। আমি তো ইয়া করে দিচ্ছি, ডিপ ডিপ করে দেব। এখানে যদি যাই, আচ্ছা ওদেরটা লিখে না। তো আমরা লাস্টে কপিরাইট দিয়ে রাখি। কপিরাইট বলতে যে ওয়েবসাইটের ওনার এবং যে ডিজাইন করছে বা যে কোম্পানিটা ওয়েবসাইটে ডিজাইন করছে তার অ্যাড্রেস এখানে দেওয়া থাকে। এই যে কপিরাইট, হ্যাঁ, ডিজাইন অ্যান্ড ডেভেলপ বাই কর্পোরেট সলিউশন, এভাবে দিয়ে থাকে। এই জিনিসটা আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে থাকে, এই জিনিসটা আমরা লেখার জন্য আমরা ফোটার সেকশনটা তৈরি করছি। এটাও আমরা অ্যাড করব ফোটার সেকশনে। যখন আমরা উপর থেকে কাজ করতে এসে আস্তে আস্তে দেখি আমরা সবগুলো পারতেছি, তো আস্তে আস্তে এটাও অ্যাড করে ফেলবো তখন। এমনিতে আমরা এখন বেসিক অবস্থায় রাখছি, এই ডিজাইনটাকে বেসিক অবস্থায় রাখলাম, এভাবে রাখছি বেসিক অবস্থায়। ক্লিয়ার আপনাদের? হ্যাঁ ভাই, হ্যাঁ স্যার ক্লিয়ার। 4 সবগুলা ফাইলগুলো জি ভাই।